আচ্ছা তোমরা একটু অপেক্ষা করে আমি 1 মিনিট। ওকে হ্যালো এভরিওয়ান, ব্যাক। আজকে আমরা যেটা পড়বো বেসিক্যালি সেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট। আমার কথা ক্লিয়ারলি শোনা যায় তো? জি ভাইয়া। পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট। তো সবসময় যেটা মাথায় রাখবে, পিরিয়ডিক প্রপার্টিজ পড়তে গেলে আসলে পর্যায় সারণী তোমরা দেখালে লাভ নেই, তোমার মাথায় একটা পর্যায় সারণী সেট করতে হবে। তা আমি যা দেখি পরে কখনো পর্যায় সারণী আলাদা করে দেখাই না, আমি জাস্ট পর্যায় সারণী ড্র করা শিখাই, যে সোদের তোমার মাথায় এটা সেট থাকে সবসময়। পর্যায় সারণী গ্রুপ 1 আছে একটা, গ্রুপ 1 থেকে পরের এলিমেন্টের একটা এলিমেন্ট কম নিচের দিকে, রাইট? এরকম না? কয়টা আছে ভাই? জি ভাই। পর্যায় 7টা, তাহলে একটা দুটো হলো 3টা 4টা 5টা 6টা দেন 7টা, রাইট? তাহলে এখন কথা হচ্ছে ভাই প্রথম দ্বিতীয়, তারপরে কিন্তু দেখেন থার্ড ছেলে এসে আসতেছে আপনার সোডিয়াম, তাই না? ফোর্থ ছেলে আসতেছে পটাশিয়াম, তাহলে এটা হলো লিথিয়াম, এটা হাইড্রোজেন, আচ্ছা এটা হাইড্রোজেন, এটা লিথিয়াম, এটা সোডিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম, এটা হচ্ছে রুবিডিয়াম। তাহলে পটাশিয়ামের যে লেভেল, সেই লেভেল বরাবর কি পটাশিয়ামের তো 19 না? তো ডি ব্লক এলিমেন্ট গুলো শুরু হয় কি দিয়ে ভাই? পটাশিয়ামের পর হলো ক্যালসিয়াম 20, তারপর শুরু হলো আপনার হলো ক্রোমিয়াম দিয়ে, তাহলে এই যে ডি ব্লক, তারপরে বাকি এরকম একটা অংশ থাকে, সেই অংশটার কি থাকে ভাই? এটাকে বলে পি ব্লক। আর নিচে দুইটা সিরিজ থাকে, একটাকে আমরা দুই সিরিজ করে এফ ব্লকের এলিমেন্ট, বিকজ তাদের ইলেকট্রন বিন্যাসে লাস্ট ইলেকট্রন এফ ব্লক এফ এ যায়। এদের ইলেকট্রন বিন্যাসে লাস্ট ইলেকট্রন ডি তে যায়, এদেরকে বলে ডি ব্লক। এদের ইলেকট্রন বিন্যাসে লাস্ট ইলেকট্রন পি তে যায় বলে, এদেরকে বলে পি ব্লক। আর এই দুইটাকে বলা হচ্ছে এস ব্লক। মোটামুটি একটা রাফ ধারণা হয়েছে। নিজের জি ভাই। মাথায় একটা ব্রেনের মধ্যে ঢুকায় ফেলবা, এরকম কিছু একটা আছে পর্যায় সারণী বললে। হ্যাঁ, ফাইন। এখন কথা হচ্ছে ভাই, আমরা হচ্ছে মৌলগুলাকে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে, পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলাকে কিছু ভাগে ভাগ করবো। ভাগগুলা কি কি ভাই? অ্যাকর্ডিং টু দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন, লাস্ট ইলেকট্রন যদি এস অরবিটালে দেবে সেটাকে বলে এস ব্লক মৌল, এস ব্লক। এস ব্লক মৌল যেটা আছে, এস ব্লক মৌলের সাধারণ একটা ইলেকট্রন বিন্যাস আছে NS1 থেকে 2। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটির খুব পছন্দের প্রশ্ন। তবে প্রশ্নটা এভাবে আসে, প্রতিনিধিত্ব মৌলসমূহের মধ্যে কোনটি নিচের ইলেকট্রনিক বিন্যাসকে সমর্থন করে? প্রতিনিধিত্ব মৌল কাদেরকে বলা হয়, বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট? প্রতিনিধিত্ব মৌল এসওপি ব্লক। এস এন্ড পি ব্লককে বলা হয়। তাহলে প্রশ্ন যদি তোমাকে বলে কোনটা রিপ্রেজেন্ট করে, তাহলে আলটিমেটলি এটা কিন্তু একটাকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব মৌলের এস ব্লককে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার যেগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন, শৈশব জায়গার প্রশ্ন। দেন এটা হলো মেডিকেলের প্রশ্ন। হ্যাঁ, যে এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি, এই ধরনের প্রশ্নগুলো মেডিকেলের পরীক্ষায় এসে থাকে। এর পেছনে কারণ যে আমি যদি ধরো গ্রুপ 1 এর একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লিথিয়ামের কথা যদি বলি, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s1। আমি যদি সাপোজ এদের ধরো হাইড্রোজেনের কথা বলি, তাহলে সোডিয়ামের কথা বলি, তাহলে সেটা আসছে 1s2 2s2 2p6 3s1। তাহলে লাস্টে দেখো শেষ শেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা সেরকম, শেষ শেলটা যদি আমি n ধরি তাহলে ns1 হয়, এটা হলো গ্রুপ 1 এর জন্য, কারণ লাস্ট ইলেকট্রনে কি আছে ভাই? লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, তাই গ্রুপ 1 বললাম সেটাকে। আর আমি যদি পরবর্তী যেটা আছে ম্যাগনেসিয়াম, সেটার কথা যদি বলি, সোডিয়ামের পরেরটাই, সেটা হলো 1s2
2s2 2p6 and 3s2, তাহলে এটা ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেলে ns2, আর লাস্টের শেলে কয়টা ইলেকট্রন? দুইটা, তাহলে এটাকে আমরা বলবো কি ভাই? কি বলবো এটাকে? সেকেন্ড গ্রুপ S বা block। তৃতীয় গ্রুপের মৌল, ঠিক আছে। আচ্ছা, এস গ্রুপ মৌলের সংখ্যা কয়টা ভাই? এই এস ব্লক মৌলের সংখ্যা কয়টা? 14টা। 14টা। আমি কিন্তু একটু আগে বলছিলাম ভাইয়া যে এখানে পর্যায় হলো আপনার 7টা, তাহলে গ্রুপ 1 এ থাকে 7টা, গ্রুপ 2 তে কিন্তু একটা পর্যায় কম, তাহলে মানে সেই হিসাবে কিন্তু এলিমেন্ট কম ওই পর্যায়ে, তাহলে সেই হিসাবে এখানে হচ্ছে 6টা, 7 6 13। আর পর্যায় সারণীর আপনার হচ্ছে হিলিয়াম, যেটা হিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করেন তাহলে সেটা হচ্ছে 1s2। হিলিয়াম ছাড়া অন্য কোনো নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস কিন্তু এরকম হয় না। সো দ্যাট ইজ আমরা হিলিয়ামটাকে এস ব্লকের অন্তর্ভুক্ত ধরি, সেই হিসেবে হিলিয়াম পর্যায় সারণীতে মৌল সংখ্যাটা 7টা। তাহলে মাথায় সেট করে নেবেন যে ভাই ব্রেনে পুরো একদম ক্লিয়ার একটা আইডিয়া নেবেন যে আচ্ছা কে কোথায় আছে পর্যায় সারণীর। ক্লিয়ার কথা বুঝতে পারছেন? আচ্ছা ভাই আচ্ছা, প্রতিনিধিত্বকারী মূল কাকে বলে? এটা পি ব্লক থেকে আমি প্রতিনিধিত্বকারী মূল বলে। আচ্ছা, এস এবং পি ব্লককে কেন প্রতিনিধিত্ব বিশিষ্ট মৌলগুলো বলা হয়? অ্যাজ ইউজুয়ালি প্রতিনিধিত্ব বলতে আসলে কি বলা হয় বলেন তো? ইংলিশ টার্মসটা চিন্তা করুন। রিপ্রেজেন্টেটিভ বা লিড দেওয়া। রিপ্রেজেন্টেটিভ কি রিপ্রেজেন্ট করে আসলে? নরমালি আমরা যত ধরনের বন্ড টন্ড হাবিজাবি যত কিছু দেখি, আমরা যে ধরনের বন্ডগুলো রিপ্রেজেন্ট করি বা যে ধরনের বন্ড দেখি, বন্ডগুলোর সবগুলোর এক্সাম্পলকে দেখানোর জন্য বা ইউজুয়াল যেসব বন্ড আছে সেই জিনিসগুলোকে এক্সপ্লেন করার জন্য আমরা এস ব্লক পি ব্লক এলিমেন্টগুলোর মলিকিউলকে বা এদের অণুগুলাকে বা এদের যৌগগুলাকে ইউজ করে থাকি, এবং ম্যাক্সিমাম যৌগগুলাতে এরা হচ্ছে কাইন্ড অফ একটা প্রতিনিধি টাইপের আর কি, যে যত ধরনের মৌল আছে সবগুলোর মধ্যে এরা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। যেমন আকরিকে সবচেয়ে বেশি থাকে কারা? এরা, ঠিক আছে। দেন হচ্ছে আপনার আমাদের যত ধরনের অ্যালকালাইন সাবস্টেন্স আছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গ্রুপ 1 গ্রুপ 2 এর অ্যালকালি, ঠিক আছে। যত ধরনের অ্যাসিডিক সাবস্টেন্স আছে তার ম্যাক্সিমাম হচ্ছে আপনার পি ব্লক এলিমেন্টের এলিমেন্ট। কথা বুঝতে পারতেছেন? জি ভাই। এই কিছু কারণে এদেরকে এইভাবে প্রতিনিধিত্ব মৌল বলা হয়েছে। তো আমরা এখন যেটা করব ভাই, একটা প্রশ্নের উত্তর দিব। প্রশ্নের উত্তরটা খুবই ট্রিকি, আবার এটা খুব সহজ প্রশ্ন, এটা আমি সবাইকেই করি। প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন, তারপর উত্তর দিবেন। নিচের কোনটিকে নরম ছুরি দিয়ে কাটা যায়? সোডিয়াম, ক্যালসিয়াম, কোনোটাই না, পটাশিয়াম এন্ড হচ্ছে ম্যাগনেসিয়াম। কোনোটাই না। আপনি বলছেন বলছিলেন ভাই এটা। কোনোটাই না, বাকিরা? এটা আচ্ছা ঠিক আছে। সোডিয়াম। তো এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। একজন বলছে সোডিয়াম, তার মানে একজন পাওয়া গেছে যে আসলে এটা শুনে নেয় আমার কাছ থেকে। দ্য থিং ইজ ভাই, সোডিয়াম আমি বলছি নরম ছুরি দিয়ে কাটা যায়। হ্যাঁ, ছুরিটাই নরম। ছুরি নরম হলে কিছু কাটা যাবে? আপনার মাথায় ঢুকে বসে আছে যে ভাই কি, যে নিচের কোনটিকে ছুরি দিয়ে কাটা যায়। আমি কিন্তু বলছি নরম ছুরি দিয়ে কাটা যায়। আপনার মাথায় ঢুকে আছে নিচের কোনটি নরম বলে ছুরি দিয়ে কাটা যায়। কথা বুঝতে পারছেন? জি। এই জন্য আপনি ভুলভাল উত্তর দিচ্ছেন। এস ব্লক মৌলের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা কি ভাই? হচ্ছে নরম ধাতু। এরা কি নরম ধাতু। আচ্ছা, একটা প্রশ্ন আপনার 19 এ পড়ে আসার কথা। সোডিয়ামকে কেন পানির নিচে রাখা হয়? বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। সোডিয়ামকে ভাইয়া, কেন পানির নিচে রাখা হয়? কারণ পানির নিচে না ভাই, কেরোসিনের নিচে। ও, পানির নিচে রাখা হয় নাকি হয় না কেন? সোডিয়ামকে কেন পানির নিচে রাখা হয় না? বিস্ফোরণ হয় না সহ কেন? বিক্রিয়া করে পানির সাথে। তোমার প্রশ্নটা এভাবে বলা উচিত ছিল, আসলে আমার বলতে ভুলেছি। সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন? সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন? এখানে আপনি একটা কমন মিস্টেক করেন, সোডিয়ামকে কেন কেরোসিনের নিচে রাখা হয়, সেই মিস্টেকটা দূর করে দেওয়ার জন্য এই প্রশ্নটা আসলে বলা। মানে হেডফোন না তো? মিস্টেকটা করে, মিস্টেকটা হচ্ছে আসলে নরমালি যেটা বলে সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড হয়ে যায়। বাতাসে যে জলীয় বাষ্প আছে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সে হয়ে যায় হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। অনেকে আবার এটাও বলে থাকে যে সোডিয়াম অক্সাইড বাতাসের যে কার্বন ডাই অক্সাইডের সাথে তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট হয়ে যায়। দিস ইজ অ্যাকচুয়ালি ভেগ। এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে ভুয়া কথাবার্তা। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কতটুকু ভাইয়া? 0.033। এই এত পার্সেন্টেজ হচ্ছে তোমার হলো কার্বন ডাই অক্সাইড, আর অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে কত পার্সেন্ট? 21%। তোমার কি মনে হয় অক্সিজেন যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তাহলে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট বানানোর সম্ভাবনা কতটুকু ভাই? লেস দেন 0%, বা নিয়ার অ্যাবাউট 0%, রাইট? নিয়ার অ্যাবাউট 0%। জি। যদি এই প্রশ্নটা পরীক্ষা আসে এই জিনিস লেখা যাবে না, কার্বন ডাই অক্সাইড যে বিক্রিয়া করে এটা লেখা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ খুবই কম, বইতে লেখা থাকলে আপনি লিখবেন না। গট ইট?
এই জন্য জি ভাই। কেরোসিনের নিচে রাখা হয়। কেরোসিন কি ভাই? কেরোসিন হচ্ছে একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগ, এবং এটা হচ্ছে নন পোলার। হ্যাঁ, কেরোসিন নন পোলার। নন পোলার হওয়াতে এটা ইজিলি কি করে না, সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে না, বা সোডিয়ামকে বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্পের কন্টাক্টে আসতে দেয় না, সো দ্যাট এটা বিক্রিয়া করতে না পারে। এবং সোডিয়াম যদি পানিতে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে সোডিয়াম পানিতে দিয়েছেন সোডিয়ামকে, সোডিয়াম যদি সরাসরি পানিতে যায়, সরাসরি সোডিয়াম যদি পানিতে যায়, তাহলে সেটা আলটিমেটলি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন করে। বিক্রিয়াটার ডেলেজ হচ্ছে নেগেটিভ, এবং এত বেশি নেগেটিভ যে এখানে সরাসরি আগুন ধরে যায়। আপনি গ্রুপ 1 এর এলিমেন্ট গুলোর যত উপর থেকে নিচের দিকে যাবেন, সোডিয়াম যদি ধরেন আগুন ধরায়, আপনি জানেন সবার লাস্টিক আছে ফ্রান্সিয়াম, আমি যদি 1 গ্রাম বা 1 গ্রাম না, আসলে একটা ফ্রান্সিয়ামের তৈরি 1 কেজি বোমা, মানে 1 কেজি ফ্রান্সিয়াম যদি আমি হচ্ছে প্রশান্ত মহাসাগরে ফালায় দেই, প্রশান্ত মহাসাগরের সব পানি হচ্ছে উঠে যাবে, ডাঙায় উঠে যাবে, এত বিশাল বড় বিস্ফোরণ হবে। এই ধরনের বিস্ফোরণ তার করা পসিবল না এক্সপেরিমেন্টালি, এটাকে সিমুলেশন করে বাইর করা হয়েছে যে হ্যাঁ এরকম একটা বিস্ফোরণ হতে পারে, যে বিস্ফোরণের ফলে পানি একদম সাগরের পানি সব ভূমিতে উঠে যাবে, এরকম ঘটনা ঘটতে পারে। কথা বুঝতে পারছেন? জি ভাই। যেহেতু এরা হচ্ছে নরম ধাতু, তাহলে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হবে না কম হবে? কম হবে। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অবশ্যই কি হবে, যেহেতু তারা নরম ধাতু, কম। এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বৈশিষ্ট্য, তাদের যোজনী কত স্যার? এস ব্লক মৌলের যোজনী 1 এবং 2টাই হবে, কারণ গ্রুপ 1 এ যারা বা যাদের ইলেকট্রন বিন্যাসে লাস্ট ইলেকট্রন একটা, তাদের যোজনী 1 হবে, যাদের লাস্ট ইলেকট্রন 2টা, তাদের যোজনী হবে কত? 2 হবে। জারণ সংখ্যা, জারণ সংখ্যা নির্ণয় শিখেছি। জারণ সংখ্যা মানে কি? চার্জ সংখ্যা। যেহেতু গ্রুপ 1 সে একটা ইলেকট্রন রিলিজ করে একক ধনাত্মক চার্জে পরিণত, তার জারণ সংখ্যা +1। গ্রুপ 2 দ্বিধনাত্মক চার্জ, মানে 2টা ইলেকট্রন ত্যাগ করে দ্বিধনাত্মক চার্জে পরিণত, দ্যাট ইজ +2। কথা বুঝতে পারছেন? জি ভাই। এখন কথা হচ্ছে, আমি যদি বলি গ্রুপ 1 এর কোন একটা ক্যাটায়ন, তার চার্জ হচ্ছে M+ অথবা M2+, যাই হোক না কেন, এটার আউটার শেলে কোনো বিজোড় ইলেকট্রন থাকবে? না। না ভাই। না ভাইয়া। আউটার শেল, এটার আউটার শেল এবার ইলেকট্রন থাকবে নাকি থাকবে না? নো। তাহলে আমি এখান থেকে কি করতে পারি ভাই? সেটা ডায়াম্যাগনেটিক। কি ম্যাগনেটিক? আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে আমি কি বলবো এটাকে? ডায়াম্যাগনেটিক। কারণ আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না, কজ ইলেকট্রন বিন্যাস দেখেন, আপনারা কি আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, লাস্টের কথাগুলো একটু আটকে আটকে আসছিল, আরেকবার বললে ভালো হয়। এবার ক্লিয়ার আছে তো? জি ভাই, এখন ক্লিয়ার। যেটা বলছিলাম যে M+, মানে দেখেন আউটার শেলের একটা ইলেকট্রন বাতিল, এটা বাতিল না, তাহলে কি ডাবল 2টা ইলেকট্রন আছে সম্পূর্ণ ফিল আপ, ভাই এই একটা ইলেকট্রন বাদ দেন তাহলে হবে সোডিয়াম প্লাস। তাহলে দেখেন এখানে সম্পূর্ণ ফিল আপ 3টা অরবিটাল আছে, রাইট? জি ভাইয়া। আপনি যদি ম্যাগনেসিয়ামের কথা বলেন, ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, তাহলে 2+ মানে দেখেন 2টা ইলেকট্রন বাতিল, 2টা বাদ দিলে কিন্তু সম্পূর্ণ 3টা ইলেকট্রন বিশিষ্ট পূর্ণ অরবিটাল আছে। তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন থাকবে না, তাহলে এরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের প্রতি কোনো ইফেক্ট থাকবে না তাদের। কথা বুঝতে পারছেন? বেরিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই 3টা ব্যতীত সকল হাইড্রোক্সাইড ওয়াটার সলিবল, সকল হাইড্রোক্সাইড ওয়াটার সলিবল গ্রুপ 1 এবং গ্রুপ 2 এলিমেন্টের। কেন এটা না, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা আপনারা ফাইন্ড আউট করবেন। তবে আমি ক্লু দিচ্ছি, পুরাতন হাজারি স্যারের বইয়ের, হাজারি স্যার পুরাতন হাজারি স্যারের বইতে 2012 টু 2014 যে এডিশন ছিল, ওই এডিশনে পাইবেন যে কেন এরকম হচ্ছে। ঠিক আছে, না পারলে তো আমি আসি। যেহেতু এরা গ্রুপ 1, তাই তাদের আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি কম হবে, আয়নাইজেশন পটেনশিয়াল কম। ওকে, এদের আয়নাইজেশন পটেনশিয়াল কম, সিমিলারলি এদের ইলেকট্রোনেগেটিভিটিও কম। এগুলো আমরা 9, 10 এ পড়ছি, ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন। তারপরে আমি আপনাদেরকে শিখাবো ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে লো হবে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু তাদের আয়নাইজেশন পটেনশিয়াল কম, তার মানে তাদেরকে সহজে আয়নিত করা যায় এবং সহজে তাদেরকে একক ধনাত্মক বা এই যে M+ একক ধনাত্মক বা দ্বিধনাত্মক চার্জে পরিণত করা যায়। সো দ্যাট মিন্স তারা যদি এদেরকে একক ধনাত্মক চার্জে পরিণত করা যায়, তার মানে তারা সহজে ইলেকট্রন ত্যাগ করে। যারা ইলেকট্রন ত্যাগ করে তারা জারক না বিজারক? বিচারক।
যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে বিজারক, কারণ ইলেকট্রন ত্যাগ করা মানে জারণ, জারণ ঘটে কার? বিজারকের। তাহলে এরা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। ফাইন। এস ব্লক মৌলের আর কি কি বৈশিষ্ট্য হতে পারে ভাই? এস ব্লক মৌলের সবচেয়ে মজার কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে আপনার, এই জিনিসটা আপনারা ভুল করেন অনেকেই, গ্রুপ 2 কে কি বলা হয় জানেন? মিথ্যার মিথ্যার ধাতু। মৃৎক্ষার কেন বলে? আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবেন। মেসেজ দিল কে? সুপ্ত মেসেজ দিল যে পরে উত্তর দিচ্ছে। হাসানুল বান্না, তুমি বলো তো মৃৎক্ষার বলতে আসলে কি বুঝাইছে এখানে? মৃৎক্ষার কেন বলা হয় তাদেরকে? পারবা, বলতে পারবা? মাটিতে পাওয়া যায় তাই। এই ধাতুগুলাকে মাটিতে পাওয়া যায় তো? জি। অন্য কেউ? এই ধাতুগুলোর অক্সাইড মাটিতে পাওয়া যায়, আর অক্সাইড গুলো ক্ষার জাতীয়। মৃৎক্ষার ধাতু কেন বলা হয়? মৃৎক্ষার ধাতু বলার পিছনে কারণ হচ্ছে এই গ্রুপ 2 এর যে এলিমেন্ট গুলো আছে, মৃৎক্ষার ধাতু বলার পিছনে কারণ এদের অক্সাইড কে মাটিতে পাওয়া যায়। যেমন ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এন্ড সো অন। ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি আসছি। ওয়াশিং মেশিন চালু করছি তো, একটু কমান দিয়ে আসতে হবে একটা। ওকে, তো এদেরকে মাটিতে পাওয়া যায়। এইটার জন্য না আমরা যে বাসায় যে লবণগুলো খাই, আপনারা জানেন ওই লবণগুলো কোত্থেকে আসে? হুম, হ্যাঁ, সমুদ্রের পানি থেকে তৈরি করা হয়। বাংলাদেশের লবণ কোত্থেকে তৈরি করে? এটার কোনো আইডিয়া আছে আপনাদের? ভাই সমুদ্রের পানি থেকে। সমুদ্রের পানি থেকে। আপনাদের যে বাসায় যে প্যাকেট লবণ খান সেটা? সেগুলো তো ভাইয়া ওই লবণ গুলাকে কারখানায় ভাই কারখানা টারখানা কিছুই না ভাই, সাগরের পানিতে প্রচুর লবণ থাকে, পানিটা শুকায় ফেলে লবণটা থাইকা যায়, দ্রাব্যতা দিয়ে পড়াবো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রোডাকশন করা হয় প্রচুর পরিমাণে। বাংলাদেশের ডেইলি সোডিয়াম হাইড্রোক্সাইড নিড হচ্ছে 750 মেট্রিক টন। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড বানায় থেকে ব্রাইনের সলিউশন থেকে বানায়। আপনারা পড়ছেন না ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়? জি ভাইয়া। এখন এই ব্রাইনটা কি ভাই? হোয়াট ইজ ব্রাইন? ব্রাইন কাকে বলে জানেন? সোডিয়াম ক্লোরাইডের। ভাই এই কনসেপ্টটা ভুল। জলীয় ব্রাইন কাকে সম্পৃক্ত বলে ভাই? দ্রবণ। না ভাই, ব্রাইন কাকে বলে? ব্রাইন হচ্ছে 3 to 26% W/V সলিউশন অফ এনি সল্ট। এখন সোডিয়াম হাইড্রোক্লোরাইডের এইটা হলো আপনার এই এনি সল্টের 3 to 6 to 20% মানে 26% হলে ম্যাক্সিমাম সল্টেরই স্যাচুরেটেড সলিউশন হয় বা সম্পৃক্ত দ্রবণ হয়। ইংলিশ টার্মস গুলো জানবেন, স্যাচুরেটেড সলিউশন হয়। এই যে স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ হয়, এই সম্পৃক্ত দ্রবণটা সোডিয়াম ক্লোরাইডের সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত সম্পৃক্ত দ্রবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা ইন্ডাস্ট্রিয়ালি, দ্যাট ইজ এ ব্রাইন হিসেবে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে বোঝায়। এখন আপনি যখন ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ বলতে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করবেন সোডিয়াম অক্সাইড বানাইতে, আপনি যদি বাংলাদেশের যে লবণগুলো পাওয়া যায় লবণটা দিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করতে যান, প্রবলেম যেটা হবে আপনার হচ্ছে কিছুদিন পরে প্রোডাকশন বন্ধ করে দিতে হবে। কারণ ওই তড়িৎ বিশ্লেষণ কোষে মাঝখানে একটা মেমব্রেন ইউজ করে, এই মেমব্রেনের যে পোরগুলো বা ছিদ্রগুলো আছে ছিদ্রগুলা এই ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন যে ব্লক করে দিবে। কারণ আমরা যে লবণ খাই, লবণের সোডিয়াম ক্লোরাইডের সাথে সাথে অপদ্রব্য হিসেবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডও থাকে। এই কনসেপ্টের উপরে ভিত্তি করে 2016 এবং 2018 ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা ছিল এরকম যে খাদ্য লবণের বিশুদ্ধীকরণের প্রসেসটা এক্সপ্লেন করে আমরা দ্রাব্যতায় যেটা আবার পড়বো। কথা বুঝতে পারছেন? এবং এই ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড বেশি থাকার কারণে আপনি সাগরের পাড় থেকে যে লবণটা নিয়ে আসবেন, লবণটা দেখবেন একটু অস্বচ্ছ হয়, ক্লিয়ার হয় না, পরিষ্কার হয় না। এই লবণটা আমরা যেসব বলনা সোল খাই, একদম ফকফকে সাদা লবণ খাই, এই লবণগুলো খাওয়ার সাথে আমাদের যে সাগরের পানে যে লবণ, এই লবণ খাওয়া অনেক ভালো। কেন সাগরের পাড়ে লবণগুলো একটু ফকফক হয় না? কারণ ওখানে ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে যায়। কথা বুঝতে পারছেন? বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের যৌগ থেকে যায়, দ্যাট ইজ এটা ক্লিয়ার, একদম ক্লিয়ার হয় না। কথা বুঝতে পারছেন?
জি ভাই। ওকে, তাহলে আমরা কিছু ইনফরমেশন জানলাম। আমি জানি না ইনফরমেশন গুলো আপনাদের কখনো কাজে লাগবে কিনা, বাট আমি জানি, সো আমি ভাবলাম যে আপনাদেরকে জানাই দিই, সো এটা আপনি যখন আপনার স্টুডেন্টকে পড়াবেন আপনি এগুলো কন্ডাক্ট করতে পারেন বা কনভে করতে পারেন। নাও কাম টু দ্য পয়েন্ট, ভাই, পি ব্লক। পি ব্লক এলিমেন্টের সংখ্যা কয়টা ভাই? 36টা। কয়টা সংখ্যা? 36টা। 36। এই পি ব্লক এলিমেন্টের সংখ্যা হচ্ছে 36টা। এই পি ব্লক এলিমেন্ট গুলা কারা কারা? পর্যায় সারণীতে গ্রুপ। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস আগে শিখাইনি, তারপর আমি আসলে পি ব্লকে যেটা শেখানো হয়নি, ইলেকট্রন বিন্যাস করে কি করে কোন একটা মৌলের অবস্থান নির্ণয় করা যে পর্যায় সারণীতে, সেই জিনিসটাকে ভালো মতো শিখাই। ইলেকট্রন বিন্যাস করে কি করে মৌলের অবস্থান নির্ণয় করবেন, সেটা নির্ণয় করার জন্য আপনাদেরকে কয়েকটা জিনিস একটু জানতে হবে। নাম্বার 1, যদি আমরা পুরাতন পদ্ধতিতে কিভাবে গ্রুপ নাম্বারিং করতে সেটাও শিখবো, নতুনটাও শিখবো। নতুন নাম্বারিং হিসেবে গ্রুপ হচ্ছে গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত, গ্রুপ 1 থেকে 18টা। কিন্তু পুরাতন নাম্বারিং এ গ্রুপ ছিল এরকম যে আপনার 1A 2A 1B 2B, সরি 1B 2B না, ভুলভাল বলতেছি কেন আমরা, 1A 2A, তারপরে ছিল আপনার 3A, এরকম করে 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 7A পর্যন্ত ছিল। তারপরে ছিল গ্রুপ 8, ঠিক আছে? আচ্ছা, এন্ড দেন মাঝখানে কিছু গ্রুপ ছিল, যেমন আপনার হচ্ছে ওটার পরে ছিল হলো আপনার 1B 2B, এরকম করতে 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 7B পর্যন্ত ছিল। এটা 8 গ্রুপ, এটা শূন্য গ্রুপ, আর এটা ছিল হচ্ছে 8 নাম্বার গ্রুপ। এরকম গ্রুপিংটা ছিল। এরকম গ্রুপিংটা কিভাবে করছিল, যে লাস্ট ইলেকট্রন যদি এস অর পি তে যেত তাহলে সেই সাবগ্রুপ বলা হতো এ সাবগ্রুপ, আর লাস্ট ইলেকট্রন যদি তোমার হচ্ছে ডি বা এফ এ প্রবেশ করে তখন সেটাকে বলা হতো বি সাবগ্রুপ। এখন হিসাবটা কি ভাই, গ্রুপ 1 থেকে 18 এর হিসাবটা হলো লাস্টে ইলেকট্রন যে কটা সেটা তার গ্রুপ নাম্বার। ধরেন আমি একটা ইলেকট্রন বিন্যাস, প্রতীকী ইলেকট্রন বিন্যাস বললাম আপনাকে, 1s2 2s2 2p6 3s1। তাহলে এটার পিরিয়ড, পিরিয়ড হচ্ছে আপনার ম্যাক্সিমাম বা পর্যায়, পিরিয়ড বা পর্যায়, হ্যাঁ, ম্যাক্সিমাম শেল নাম্বার। ম্যাক্সিমাম শেল নাম্বার মানে কি আসলে? ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম নাম্বার। তাহলে ম্যাক্সিমাম প্রধান কোয়ান্টাম হচ্ছে 3, তাহলে এখানে তার পিরিয়ড কত হবে ভাই? 3 হবে। এখন সবার বাইরের শক্তি স্তর বা লাস্ট আউটার শেল কোনটা ভাই? 3। 3 তে কয়টা ইলেকট্রন আছে? একটা, তাহলে তার গ্রুপ হবে হচ্ছে 1। ঠিক আছে, এটা কি ভাই? এটা হচ্ছে সোডিয়াম। এখন আসেন আপনি, আমি যদি আপনাকে বলেছি ধরেন সাপোজ আপনি সালফার ইলেকট্রন বিন্যাস করেন, 1s2 2s2 2p6 3s2 3p4। এখন বলেন আমাকে আউটার শেলে ইলেকট্রন কয়টা আছে ভাই? আউটার শেল কোনটা? 3। তাহলে পিরিয়ড কত ভাই? পিরিয়ড হচ্ছে 3। তাহলে এখন তার গ্রুপ কত হবে ভাই? হওয়ার কথা গ্রুপ কত? 6। আউটার শেলে 6টা ইলেকট্রন, বাট প্রবলেম ইজ দ্যাট আপনি জানেন যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মাঝখানে কিন্তু 10টা এলিমেন্ট আছে যারা ডি ব্লক, এরপর আসে পি ব্লক, রাইট? জি ভাই। জি ভাই। আপনাকে যেটা করতে হবে, এটার সাথে 10 যোগ করে 16 লিখতে হবে। তাহলে কেন বলছি যে ডি ব্লক বা পিরিয়ডিক টেবিলটা আপনার মাথায় ঢুকাতে হবে একটু। ছবি দেখালে আপনি ছবি দেখে খালি ছবির দিকে তাকিয়ে থাকবেন। আচ্ছা, এখন আসেন তাহলে পি ব্লক গুলা তো বুঝতে পারতেছেন। এখন আমি যদি পুরাতন পদ্ধতিতে নাম্বারিং করতাম, পুরাতন পদ্ধতিতে না ইলেকট্রন কয়টা? একটা, তাহলে এটা তো 1, গ্রুপ 1A 1। এখন সাবগ্রুপ কি হতে ভাই? এ না বি? অদিতি বলবো সাবগ্রুপ এ হতো, তাহলে 1A। এখন এখানে ইলেকট্রন কয়টা ভাই? 6টা ছিল না আউটার শেলে, তাহলে পুরাতন নাম্বারিং অনুযায়ী যেটা হতো 6A না বি? বি। লাস্ট ইলেকট্রন পি তে গেছে, এস পি তে গেলে সেটাকে আমরা বলেছি এ সাবগ্রুপ, তাহলে সেই হিসাবে আমি বলতাম এটাকে 6A। ওকে, আচ্ছা, এবার ধরুন আমি আরেকটা ইলেকট্রনিক কনফিগারেশন করব। সাপোজ আমি হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করব। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, দেন হচ্ছে 3d 5 4s1। তাহলে আপনারা সবাই বলেন তো পিরিয়ড কত ভাই? লাস্ট শেল কত? 4, তাহলে 4 নাম্বার শেলের পিরিয়ড হচ্ছে 4। আচ্ছা, দেন গ্রুপ কোনটা স্যার? আমার হিসাবটা ছিল লাস্ট শেলে, কিন্তু ইলেকট্রন কি আগে 4s এ যায় তারপরে 3d তে আসে না? জি ভাই।
তাহলে লাস্টে ইলেকট্রন প্রবেশ করছে ডি তে, তাহলে আমি কি 4টা তো আবার লাস্টের শেল, তাহলে গ্রুপ কাউন্ট করতে গেলে আমাকে ডি এর ইলেকট্রন কাউন্ট করতে হবে, 4 এর ইলেকট্রন কাউন্ট করতে হবে, মানে 3 এরটাও কাউন্ট করতে হবে, 4 এরটাও কাউন্ট করতে হবে। তাহলে মোট ইলেকট্রন কয়টা? 6টা। কথা বুঝতে পারছেন? জি ভাই। এন্ড পুরাতন হিসাবে এখানে মোট ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে পুরাতন হিসাবে গ্রুপ হবে 6, এন্ড লাস্ট ইলেকট্রন কি এস এ গেছে না ডি তে গেছে? ডি তে, তাহলে সাবগ্রুপ বি। সাবগ্রুপ বি। এখন বলুন ভাই, তাহলে আয়রনের দেখান তো। ভাইয়া আগের 3s2 কথাগুলো ক্লিয়ার আছে ভাই। আপনার আবার নেটের আচ্ছা সমস্যা মনে হয় একটু। ওকে ওকে, দাঁড়াও আমি ব্যবস্থা করছি। নেটের সমস্যার সমাধান করে ফেলছি এক্ষুনি। আর ওয়াইফাই একটু প্রবলেম করছে, তো আমি হচ্ছে মোবাইলের নেট নিয়ে নিলাম, মোবাইলের নেটের সমস্যা হওয়ার কথা না। হ্যালো, এবার শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, তো পুরাতন হিসাবে কি করতে হবে ভাই? এই ডি আর এস 4 এর ইলেকট্রন 3d এর 4 ইলেকট্রন যোগ করে দেন সাবগ্রুপ বি তে রাখতে হবে, বিকজ লাস্ট ইলেকট্রন ডি তে গেছে তাই। এবার যদি আমি আয়রনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাসে দেখেন 3s2 3p6, দেন আসবে 3d6 4s2, রাইট? 26 না আয়রনের? 26। তাহলে এখন বলেন আমাকে, নতুন নিয়মে ইলেকট্রন আছে কয়টা? এই জায়গায় দুইটা কাউন্ট করতে হবে না, dr4 3dr4s কে, তাহলে ইলেকট্রন আছে কয়টা? 8টা। তাহলে নতুন নিয়মে গ্রুপ হচ্ছে কত ভাই? 8। পিরিয়ড কত ভাই? যেহেতু লাস্ট সবচেয়ে বাইরের শেল বা সবচেয়ে বড় এনের মান হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে নতুন নিয়মে। পুরান নিয়মে ভাই কি হিসাব হবে ভাই? পিরিয়ড তো 4ই থাকবে তাই না, বা পর্যায়ে 4ই থাকবে, তাহলে গ্রুপ কত হবে ভাই? লাস্ট ইলেকট্রন কই গেছে? ডি তে, তাহলে সাবগ্রুপ বি হওয়ার কথা। মোট ইলেকট্রন কয়টা? 8টা, রাইট? জি ভাই। কিন্তু পুরাতন যে পিরিয়ডিক টেবিল ছিল তার একটা সবচেয়ে বড় ড্রব্যাক ছিল, সে যেটা করছে সে হচ্ছে আয়রন, তারপর হচ্ছে আপনার হলো নিকেল, মানে আয়রনের পরে কি আছে? ম্যাঙ্গা আয়, নিকেল, কোবাল্ট এবং আয়রন, এই তিনটাকে হচ্ছে গ্রুপ 8 এ রাখছে। এটা ছিল পুরাতন পর্যায় সারণীর সবচেয়ে বড় একটা ড্রব্যাকের মধ্যে একটা। সো দ্যাট ইজ ওয়াই এই পুরাতন নিয়মটাকে বাইরে করে সাবগ্রুপ বি লিখে নাই, কেন ধরে নাম্বারিং করে নাই বা করে নাই, পর্যায় সারণী যেভাবে ছিল এটা ছিল একটা ভুল, যে কেন তিনটাকে একসাথে স্থান দিল এবং কোনো সাবগ্রুপ লেখা হলো না। এই ঝামেলাগুলো দূর করার জন্য আসলে গ্রুপিংটা করা হয়েছে, গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 এরকম করে করা হয়েছে। কথা বুঝতে পারছেন? মানে 1 থেকে 18 পর্যন্ত ডিরেক্ট, একবার কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা। আরেকটা ড্রব্যাক ছিল পুরাতন পর্যায় সারণীর, হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটা ডিবেট ছিল। হাইড্রোজেনের অবস্থানের ডিবেটটা কি আসলে? হাইড্রোজেনের অবস্থানের ডিবেটটা কি? কেউ বলে এটার পজিশন হওয়া উচিত গ্রুপ 1 এ, আবার কেউ বলে পজিশন হওয়া উচিত গ্রুপ 17 তে। এটা হলো ডিবেট। এন্ড কথা হচ্ছে ভাই, এই ডিবেটটা কেন আসছে? ডিবেট আসার পিছনে কারণ হচ্ছে, দেখেন আমি যদি গ্রুপ 1 এর পক্ষে যুক্তি দেই, গ্রুপ 1 এর পক্ষে যুক্তি দিলে আপনি দেখতেই পাচ্ছেন তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns1, রাইট? জি ভাই। হাইড্রোজেনের ns1, এরা সবাই এক যোজনী দেখে, হাইড্রোজেন ও যোজনী এক দেখে, এরা সবাই একক ধনাত্মক চার্জ দেখে, সেও একক ধনাত্মক চার্জ দেখায়, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার ভ্যালেন্সি হলো 1, অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার হাইড্রোজেন সোডিয়ামের সাথে যেরকম সোডিয়াম ক্লোরাইড বানায় বা সোডিয়াম হ্যালাইড বানায়, তেমনি হাইড্রোজেন হ্যালাইড বানাতে পারে। তাহলে এই যে লজিকগুলো, এগুলো কি ছিল? গ্রুপ 1 এর সাথে মিলে যায়। আর গ্রুপ 17 এর সাথে লজিকগুলো কি ছিল? গ্রুপ 17 এর সাথে লজিক ছিল যে গ্রুপ 17 তে যারা আছে তারা সবাই গ্যাস, রাইট? এবং জি ভাই। তারা সবাই দ্বিপরমাণুক, হাইড্রোজেনও কিন্তু দ্বিপরমাণুক এবং হাইড্রোজেনও গ্যাস। এবং দেখেন তাদের যে পরমাণু, হ্যালোজেন পরমাণুর কিন্তু নিষ্ক্রিয় গ্যাস থেকে একটা মাত্র ইলেকট্রন কম। তাহলে হ্যালোজেন হচ্ছে আপনার ধরেন কি, এটাকে বলা যায় যে নিষ্ক্রিয় পরমাণু যদি বলি আমি ইনার্টের চাইতে একটা ইলেকট্রন কম, মানে পজিশন হচ্ছে ইনার্টের ঠিক এক ঘর আগে। হাইড্রোজেনের অবস্থানটাও কি তাহলে হিলিয়ামের আগে দেওয়া উচিত ছিল না? এটা যদি হিলিয়ামের অবস্থান হয় তাহলে এটা হাইড্রোজেনের অবস্থান হওয়া উচিত ছিল। কেন? জি। এটার সাথে তো হ্যালোজেনের প্রপার্টিস মিলে। এই যে একটা সংঘর্ষ, এই সংঘর্ষটা থেকে আসলে তাহলে হাইড্রোজেনের পজিশন গ্রুপ 17 তে হওয়া উচিত না গ্রুপ 1 এ উচিত? আপনারাই বলেন। দুটাই। দুটাই, দু জায়গায় স্থান দেওয়া যাবে, দুদিকে স্থান দেওয়া যাবে, হ্যাঁ? দুটোতে দেওয়া যাবে না ভাই, একটাতে দিতে হবে। তাহলে একটাতে হলে গ্রুপ 1 এ কেন স্থান দিছে?
বলেন। কেন? এটা দিচ্ছে পর্যায়সারণীর সৌন্দর্য রক্ষার জন্য। পর্যায়সারণীর হাইড্রোজেনের জায়গাটা বাদ দিয়ে দিলে বাম পাশে মাথাটা একটু মনে হবে যেন কিছু একটা নাই নাই মনে হবে না? হ্যাঁ, পর্যায়সারণীর এই যে এই পাশে একটা হাইড্রোজেন, রাইট, এই পাশে একটা হিলিয়াম, খুব সুন্দর লাগে না দেখতে? এখন যদি আমি এই জায়গায় স্থান দিতাম, হাইড্রোজেন যদি বাদ দিয়ে দিতাম, তাহলে কি হতো? মনে হতো যে বাম পাশে মানে মাথাটাকে খায় ফেলছে নাকি। এবং গ্রুপ 1 এর সাথে সবচেয়ে বেশি যুক্তি মিলে, মানে গ্রুপ 1 এর বৈশিষ্ট্যগুলোর সাথে ম্যাক্সিমাম বৈশিষ্ট্য প্রকাশিত হয়। হাইড্রোজেনের ম্যাক্সিমাম যৌগতে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়, দ্যাট ইজ তাকে গ্রুপ 1 এর স্থান দেওয়া হয়েছে। তাহলে এই ডিবেটটাও দূর হলো। ওকে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা আসবো পরের। আচ্ছা, এবার আমরা পি ব্লকের, তাহলে বুঝতে পারলাম যে ভাই পর্যায় সারণীতে অবস্থান কিভাবে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা হচ্ছে পি ব্লকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে পি ব্লকের বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করতে যাই, সাধারণত হয় অধাতু, অধাতু এবং কিছু কিছু অপধাতু আছে বা উপধাতু যেটাই বলেন। অপধাতু কারা? অপধাতু কারা বলেন? এই অপধাতু কারা? জার্মেনিয়াম, ধাতু সিলিকন, আর টিবিয়াম, অধাতুর মাঝখানে যে জার্মেনিয়াম, সিলিকন, সিলিকন, তারপরে টিবিয়াম মানে অ্যান্টিমনি, অ্যান্টিমনি, আর্সেনিক, আর্সেনিক, টেলুরিয়াম, তারপরে ব্রোমিন, এরা অ্যাসিটিন, এরা বোরন, হচ্ছে কেন কজ? এরা হচ্ছে হ্যাঁ, বোরন, অ্যাসিটিন। এরা হচ্ছে বেসিক্যালি কি করে? এরা হচ্ছে আপনার হলো ধাতু অধাতু দুইটা বৈশিষ্ট্যই দেখায়। আর সাধারণত এরা অধাতু হয়ে থাকে। যেহেতু অধাতু, অধাতু কি করে সমযোজী যৌগ গঠন করে, তাহলে এরা হচ্ছে সমযোজী যৌগ গঠন করবে। সমযোজী যৌগ গঠন, সমযোজী যৌগ গঠনে যেটা ইলেকট্রন শেয়ার হয়, আর তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণে পটু, ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই তারা হচ্ছে তাদের জারণ সংখ্যা হচ্ছে নেগেটিভ হয়, জারণ সংখ্যা নেগেটিভ। এদের যোজনী কি হবে? এদের যোজনী হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল কেন? তো যারা একাধিক যোজনী দেখাতে পারে। আমরা এরকম যৌগ দেখছি বিভিন্ন রকম, যেমন হচ্ছে ধরেন সালফারের কথা যদি বলি, সালফারের যোজনী হচ্ছে 2, 4 এবং 6, ঠিক আছে। আমি যদি ফসফরাসের কথা বলি, তাহলে ফসফরাসের জন্য হচ্ছে 3 এবং 5 দুইটাই হয়। নাইট্রোজেনের কথা যদি বলি, সাধারণত নাইট্রোজেনের দুই ধরনের যোজনী দেখা যায়, একটা 3 দেখা যায় আর 5ও দেখা যায় তার যোজনী সামটাইমস, ঠিক আছে। এই ধরনের যৌগ আছে, অ্যাজাইড যৌগগুলো, যেমন N3H, এটা হলো আপনার, এটা স্ট্রাকচার আপনারা নিজের নিজে দেখবেন, এটা হোমওয়ার্ক। N3H ব্যাপারটা কি আসলে, এখানে কি হলো, নাইট্রোজেনের 5টা বন্ধনে কি করে, হ্যাঁ। তো এই যে ব্যাপারগুলো, নাম কি? ফসফিন? না না, এটা অ্যাজাইড, ফসফিন তো এটা PH3, ও এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে ফসফিন, হ্যাঁ। এগুলা পড়বো, এটা আমরা আমাদের পড়াশোনার মধ্যে আছে। এখন বুঝতে পারতেছেন ভাই, এরা হচ্ছে পর্যায় সারণীর কোন পাশে? আমার পর্যায় সারণীর এরা হচ্ছে S ব্লক, এটা হলো D ব্লক, এটা হলো P ব্লক, এটা S ব্লক, এটা D ব্লক, এটা P ব্লক, আর এরা হচ্ছে F ব্লক। তাহলে পি ব্লকের অবস্থান যেহেতু ডান পাশে, তাহলে তাদের আয়নাইজেশন পটেনশিয়াল IP অনেক বেশি হবে, তাদের ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বেশি হবে। কথা বুঝতে পারতেছেন? আরেকটা ব্যাপার হচ্ছে, যারা পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় তারা রঙিন যৌগ গঠন করে। ওকে, যারা পরিবর্তন একটু দেখাতে পারে, তো এদের খুব একটা সাধারণ বৈশিষ্ট্য নাই, যেহেতু এরা পর্যায় সারণীর একদম ডান পাশে অবস্থান করে। তাহলে যারা বাম পাশে অবস্থান করে তারা যদি বিজারক হয়, তাহলে এই ডান পাশে গুলো কি হবে? বিজারক হবে না জারক হবে? জারক। অবভিয়াসলি জারক হবে। তারা তো ডি ব্লকের বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি, ডি ব্লকের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিব। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা এখন পড়বো না, বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো সংকরায়ন পড়ার পরে। ডি ব্লক সংকরায়ন পড়ায় নিব, এটা হলো আপনাদের জন্য ডি ব্লক পড়ানোর পূর্ব শর্ত। একটা কন্ডিশন, সকল ডি ব্লক অবস্থান্তরমূলক নয়। এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবেন? আমি যাকে জিজ্ঞেস করবো সে একটু বলেন। হ্যাঁ, রাইদ রাফসান, আপনি বলেন। ভাইয়া কোশ্চেনটা একটু আরেকবার বলেন। যে সকল অবস্থান্তরমূলক ডি ব্লক নয়, কিন্তু সকল সকল অবস্থান্তরমূলক ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক অবস্থান্তরমূলক নয়। কে পারবা? ভাইয়া পারবো না।
কে পারবা? ভাইয়া। বাহরুল পারবা? ভাই ওই যে মানে ইলেকট্রন যদি মানে বহিঃস্থ স্তরে আর কি না থাকে তাহলে তো স্যার তাহলে অবস্থান্তর মূল্য না। হুম। টি ব্লক মূল্যের যদি পুরোপুরি ভাবে পূর্ণ না থাকে, অর্থাৎ আংশিক ভাবে পরিপূর্ণ থাকলে অবস্থান্তর মূল্য হয়। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করি, অবস্থান্তরে থাকতে D1 থেকে 9 থাকতে হবে, আর ডি ব্লক হলে খালি D10 পর্যন্ত থাকলে হইলো। ভাই আচ্ছা, আমি একটু সুস্থিত clear- আয়ন আমি একটু সুস্থিত clear আয়ন করি। লাগবে না ভাই? এই ডি ব্লক এলিমেন্টের যাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 এই অবস্থা থাকবে, তাদেরকে আপনি অবস্থান্তর মূল্য বলবেন। এখন কথা হচ্ছে সুস্থিত আয়ন বলতে কি বোঝায়? যেমন স্ক্যান্ডিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাস পরে পেজে চেক করি, ধরেন আমি বললাম স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন, আপনি পাবেন ইলেকট্রন 1s2 2s2 2p6 এরকম করে বিশাল করে লিখবেন। তো আমরা এই জায়গায় এসে একটু চালাকি করব। আমরা যেটা করব, আমরা স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস করবো, বাট আমরা যেটা করবো আমরা সেটাকে থার্ড ব্র্যাকেটে লিখবো আর্গন। এটার মানে হচ্ছে এই জায়গায় আর্গন ইলেকট্রন বিন্যাস আছে। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন 21টা মানে আর্গন ইলেকট্রন বিন্যাস থাকার অর্থ হচ্ছে এখানে হলো 3d1 4s2 এইভাবে ইলেকট্রন বিন্যাস লেখা যায়। আমি যদি এখন ধরেন বলি যে আচ্ছা স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, তাহলে স্ক্যান্ডিয়াম 3+ ইলেকট্রন বিন্যাস দেখেন লাস্ট থেকে 3টা ইলেকট্রন চলে যাবে, তার মানে এই 3টা ইলেকট্রন বাতিল, তাহলে বাকি থাকবে শুধু আর্গন। তার মানে আর্গনের ইলেকট্রন বিন্যাস এই জায়গায় থাকবে। আর্গনের ইলেকট্রন বিন্যাস কি ভাই? 1s2 2s2 2p6 3s2 3p6। তো এই জিনিসটা কি চেঞ্জ হবে না? এটাই ফিক্স থাকবে। এটা তো আর্গনের ইলেকট্রন বিন্যাস, তাই না? এটা বারবার লেখার তো প্রয়োজন নেই, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে ফেলি। এই ধরনের ইলেকট্রন বিন্যাসকে বলা হয় নোবেল গ্যাস কোর ইলেকট্রন বিন্যাস। আচ্ছা কোর জিনিসটা কি জানেন? হোয়াট ইজ কোর? কেন্দ্রে থেকে মজ্জা। মজ্জা। ভাই বাইরের শক্তি স্তরে সবারই কি থাকে? বিজোড় ইলেকট্রন থাকে না? জি রে। বাইরের শক্তি স্তর বাদ দিয়া ভেতরে যেখানে কিনা বিজোড় ইলেকট্রন নেই, জোড়া জোড়া ইলেকট্রন অথবা সম্পূর্ণ অরবিটাল ফিল আপ, সেই ধরনের অবস্থাকে বলা হয় কোর। আমি যদি এখন সোডিয়ামের কথা বলি, ধরুন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাবেন ভাই 1s2 2s2 2p6 3s1। তাহলে বাইরের শক্তি স্তর বাদ দেন, বাদ দিলে যেটা বাকি থাকে সেটাই কোর না? এটা কার ইলেকট্রন বিন্যাস? এটা নিয়নের ইলেকট্রন বিন্যাস না? জি ভাই। আপনি চাইলে যে কোনোটার বাইরের শক্তি স্তর বাদ দিলে দেখবেন তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে পার্শ্ববর্তী কোন একটা মৌলের নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসের সমান। তাই আমরা যেটা বলি যে এই কোর মানে বোঝা যাচ্ছে যে ভাই বাইরের শক্তি স্তর বাদ দিয়ে ভিতরে পুরোটাকে কোর বলে। তো নিষ্ক্রিয় গ্যাস প্রত্যেকে একটা একটা করে কোর না? জি ভাইয়া। জি ভাই। কথা বুঝেন নাই? এজন্য বলা হয়েছে এটা নোবেল গ্যাস কোর ইলেকট্রনিক বিন্যাস। এই যে নোবেল গ্যাস কোর ইলেকট্রনিক বিন্যাস আমরা কেন লিখবো? ইস ব্যাপারটাকে সহজ করার জন্য, ইজি করার জন্য, কথা আমাকে বারবার লিখতে হবে তাই। তাহলে এখানে 3d 0 হবে, 4s 0 হবে। এখন দেখেন ডি তে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে নাকি? নাই। নাই ভাই। নাই, তার মানে এটা ডি ব্লক না। ঠিক বলছি না ভুল বলছি? এটা ডি তার ব্লক। মানে এটা অবস্থান্তর না, এটা অবশ্যই ডি ব্লক। কিন্তু আপনি কি তাহলে বলবেন যে ভাই আমি যদি বলি আপনাকে যে কোনটা আসলে অবস্থান্তর, এখানে উত্তর দেন কোনটা অবস্থান্তর, স্ক্যান্ডিয়াম নাকি স্ক্যান্ডিয়াম 3+? কোনোটাই না। কোনটাই না? আচ্ছা এখন আসেন ভাই আয়রনের কথা যদি বলি, আমি আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি আচ্ছা করেন ভাইয়া। আয়রন 26। আস্তে আস্তে আমি 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 কোশ্চেন অ্যানসার দিব, ধৈর্য প্লিজ, আমাকে একটু সময় দাও। কোশ্চেন না, মানে জাস্ট ভাবো একটু আমি কি ক্ল্যারিফাই বলছি। করার জন্য। আরে ক্লারিফাই হবা তুমি, ধৈর্য ধৈর্য প্লিজ, আমি জানি তুমি কি আচ্ছা ঠিক জিজ্ঞেস আছে করতেছো। হ্যাঁ। আচ্ছা 3d6 4s2। আমি যদি এখন বলি ভাই আয়রন 2+, তাহলে কি লিখবো ভাই? আর্গন 3d6 লিখবো না? জি ভাই। লিখবো কিনা? তাহলে জি এখন ভাই। আপনি আমার বলেন এই যে আয়রন মৌলটা, এটার তো ডিতে ইলেকট্রন ছিল, এটা তো ডি ব্লকে, লাস্ট ইলেকট্রন দিতে যায়, তাহলে আয়রন 2+, এটা আয়রনের একটা সুস্থিত আয়ন, এখানে ডিতে ইলেকট্রন আছে নাকি? নাই, আছে। বাট সেটা কি D10 না D0 না D1 to 9 এর মধ্যে কোন একটার মধ্যে পড়ে? 1 to 9 এর মধ্যে। D1 to 9 এর মধ্যে। তাহলে এখন আমরা বলেন আয়রন কি অবস্থান্তর মৌল না আয়রন 2+ টা অবস্থান্তর? আয়রন অবস্থান্তর মৌল।
আয়রন 2 প্লাস না আয়রন 2 প্লাস Iron 2 অবস্থান plus। আয়রন 2 প্লাস অবস্থান্তর মূল্য, রাইট? জি ভাই। আমি বলতেছি মৌল, আয়নে কেন যাব? জি ভাই, মানে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমরা তো আয়নটা দেখে জাজ করি যে মৌলটা অবস্থান আমি করে জাজ কিনা। করব আয়নটা দিয়ে, আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি তে বিজোড় ইলেকট্রন আছে কিনা, কিন্তু জি অবস্থান্তর হবে মৌলটা। কথা বুঝতে পারছেন? জি ভাই। তুমি কি এই জি ভাই। প্রশ্নটাই করতে চাইছিলা? তুমি কি এই প্রশ্নটাই করতে জি চাইছিলা? ভাই। আমি তো জি বুঝছি, ভাই, এটা তো এটাই বলে যে এটাই। ধৈর্য, কুল, আমার টাইম আমি জানি, হ্যাঁ কোথায় ওষুধ দিতে জি হবে। ভাই। আচ্ছা, কিন্তু আমি এখানে আপনাদের একটা কোশ্চেন থ্রো করবো, সেই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারলে আমি খুশি হব। ভাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই জায়গায় ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। তাহলে ম্যাঙ্গানিজের যদি আপনি +7 অবস্থার ইলেকট্রন বিন্যাস করেন, তাহলে +7 অবস্থার ইলেকট্রন বিন্যাস করলে আপনি কি পাবেন জানেন? আপনি পাবেন হচ্ছে আর্গন 3d0 4s0। তাহলে ম্যাঙ্গানিজের +7 একটা সুস্থিত যৌগ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সুস্থিত যৌগ না? এই অবস্থায় ম্যাঙ্গানিজ থাকার মানে এটা তো সুস্থিত আয়ন। তাহলে অ্যানসার দেন আমাকে, এলে ঘটনাটা কি ঘটলো ভাই? এটা জটিল যৌগ বা এখানে কি জটিল যৌগ গঠিত হয়েছে জন্য না, অন্য অন্য সুস্থিত আয়ন আছে ম্যাঙ্গানিজের। এক্স্যাক্টলি ভাইয়া। ডেফিনেশনে কোনোদিন আপনাকে বলে নাই যে সকল সুস্থিত আয়নেরই দ্বিতে ইলেকট্রন বিজোড় থাকা লাগবে, আয়ন অ্যাট লিস্ট একটা হলেই হবে। আর ম্যাঙ্গানিজের এর থেকে বেশি জারণ সংখ্যা পসিবল হয় না। +7 এর বেশি হয়, কারণ +7 এর বেশি হতে গেলে তো আর্গন থেকে ইলেকট্রন বাইর করতে হবে, মানে এই ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন বাইর করতে হবে, এটা তো ইম্পসিবল, রাইট? জি ভাই। তো দ্যাট ইজ, এটা নিয়ে আমার টেনশন করার প্রয়োজন নাই। এই প্রশ্নটা করছিল একবার বুয়েটের পরীক্ষায় যে ম্যাঙ্গানিজ +7 সুস্থিত আয়ন হওয়ার পরে হয়, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন ভাইয়া, জিনিস কিন্তু খুবই ভাই আরেকবার বলেন তো। হ্যাঁ, বলছি আরেকবার, জিনিস কিন্তু খুবই সিলি। ম্যাঙ্গানিজের +7 এ কোনো আপনার হচ্ছে কি বলে ইয়ে নাই, আরে কি বলে ডিতে কোনো বিজোড় ইলেকট্রন নাই, বাট তারপরেও ম্যাঙ্গানিজকে কেন আমরা অবস্থান্তর মৌল বলবো? কারণ ম্যাঙ্গানিজের অন্য অনেক সুস্থিত আয়ন আছে যেগুলোর কিনা বাইরের শক্তি স্তরের ইলেকট্রনিক কনফিগারেশনে আয়নগুলোর ডি ব্লকে বিজোড় ইলেকট্রন আছে। ডেফিনেশনে বলা যে কোনো একটি সুস্থিত আয়নের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন D1 to 9 হলেই সেটার অবস্থান্তর মৌল বলবো। প্রত্যেকটা সুস্থিত আয়নে থাকা লাগবে এরকম কোনো শর্ত নাই, এটা ম্যান্ডেটরি না। আর ম্যাঙ্গানিজের এটা হচ্ছে সর্বোচ্চ জারণ অবস্থা, এর থেকে বেশি জারণ অবস্থা পসিবল না। বাহারুল, বুঝতে পারছেন? জি ভাইয়া। শিওর? বাপ্পি? ভাই একটা কনফিউশন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, এখানে মানে ম্যাঙ্গানিজের সর্বোচ্চর সাথে একটা কি সম্পর্ক? একটা মানে থাকলে সর্বোচ্চের সাথে সম্পর্কের কাহিনীটা বলি আমাকে, আসলে অবস্থান্তর ব্যাপারটা কেন বলা হয়েছে, ট্রানজিশন ইংলিশ টার্মটা যদি বোঝেন, ট্রানজিশন ব্যাপারটা হলো যে ইলেকট্রন ট্রানজিশন হতে পারে এক শক্তি স্তর থেকে একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে। আমরা যখন পড়বো যে অবস্থান্তর মৌলের সময় রঙিন যৌগ গঠন করে, তখন আপনারা বইতে এরকম একটা ছবি দেখছেন? হ্যাঁ, এরকম ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট। তাহলে ইলেকট্রনের ট্রানজিশন পসিবল হবে নাকি হবে না, সেই জিনিসটার উপরে ভিত্তি করে আমরা বলি হচ্ছে আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে এটার কি হতে পারে, অবস্থান্তর মূল্য হবে। এখন এটা তো তার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, এখন ইলেকট্রন ট্রানজিশন হবে, এখান থেকে ইলেকট্রন বের হয়ে এরপরে অক্সিডেশন স্টেট হওয়া পসিবল না, তো এখানে তো ইলেকট্রন নাইও। সো আলটিমেটলি আমার আর ওই ডি তে ট্রানজিশনের কথা চিন্তাও করতে হবে না এই যৌগের ক্ষেত্রে, রাইট? বা এই আয়নের ক্ষেত্রে। দ্যাট ইজ, আমি বলছি আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে সর্বোচ্চ জারণ অবস্থা যে এটাও একটা ফ্যাক্টর এই জায়গায়। তো আমি জানি না তোমরা এই সহজ সহজ জিনিসগুলো এইভাবে পড়তা কিনা, আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো তোমাদের জানানো প্রয়োজন, সো দ্যাট তোমাদের বেসিকটা স্ট্রং হয়। আমি যেটা বলছি তোমাদেরকে ব্যাচ শুরু করার আগে, এই জন্য আমি এইভাবে ধরে ধরে পড়াচ্ছি। আচ্ছা ভাইয়া, বলো। এই স্ক্যান্ডিয়ামের যে 3+টা আর জিঙ্কের 2+টা, এই দুইটা যে সুস্থিত, এটা তো মানে এমনিতে বই পড়া ছাড়া তো আর জানার কোনো উপায় নেই, মানে এটা তো টোটালি মুখস্থ না। আমরা কোনো ভাবে বলতে পারবো যে এই ক্যাটায়নটা সুস্থিত? আচ্ছা, এগুলো আসলে মুখস্থ বইলো না। যখন ধরো আমরা যারা সায়েন্টিস্টরা কাজ করে তারা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করে, সুস্থিত বলা যায় কখন। ধরো আমি যদি বলি যে স্ক্যান্ডিয়াম হয়েছে, স্ক্যান্ডিয়ামের 3+ আয়ন হয়েছে, এই আয়ন বিশিষ্ট যৌগ যদি ধরো রাইখা দিলে পরে এই অবস্থা থাইকা যায়, তার জারণ অবস্থা যদি পরিবর্তন না, যেমন আয়রন 2+, এটা সুস্থিত বলা ঠিক না, এটা সবচেয়ে বেশি সুস্থিত অবস্থা হলো আয়রন 3+, কারণ তুমি যদি আয়রন 2+ এর সল্টকে একটু কিছুক্ষণ বাইরে রেখে দাও, সে অক্সিডেশন, এটা কি সুস্থিত বলা যাবে?
না ভাইয়া। যাবে, আয়রন 2+ কে সুস্থিত বলা যাবে না। তো সুস্থিতির ব্যাপারটা আসে এই জায়গা থেকে যে তুমি ধরো স্ক্যান্ডিয়াম ক্লোরাইড, যদি এটা স্ক্যান্ডিয়াম ক্লোরাইড, এখানে স্ক্যান্ডিয়ামের জারণ অবস্থা +3, তো এই যৌগটা যদি সামহাউ অক্সিডাইজ বা রিডিউস যদি অন্য কোনো ফরম্যাটে চলে যায় তাহলে এটা কি সুস্থিত বলা যাবে? মানে ভাইয়া আমার প্রশ্নটা ছিল যেমন স্ক্যান্ডিয়াম আমি শেষ করি, ধৈর্য। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে যে ওকে ভাই। এই জিনিসগুলা কিভাবে হয়। আমরা কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়ছি তখন মনে আছে অ্যাক্টিভেশন এনার্জির কথা বলে আসছিলাম। জি ভাই। জি ভাই। আলটিমেটলি একটা এলিমেন্ট বা একটা মলিকিউল থেকে আরেকটা ফরমেশন হবে কিনা, অক্সিডাইজ বা রিডিউসড, এগুলোর অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে কাজ করতে হয়, তার রিঅ্যাকশন রেট নিয়ে অ্যানালাইসিস করতে, পরে ফাইন্ড আউট করা যায় সিমুলেশন করে সফটওয়্যারের মাধ্যমে যে এটা এই অবস্থায় থাকবে না, এটা অন্য কোনো ফরম্যাটে চলে যাবে। তো এই জিনিসগুলো আসলে তোমার দেখা বোঝার কোনো উপায় নেই, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে, আমরা অ্যানালাইসিস করে বের করা আছে অলরেডি। সো ফাইন, তাহলে অ্যানালাইসিস করে বের করা আছে মানে এবার তাহলে আচ্ছা ঠিক আছে এটা সুস্থিত আমি জানলাম। সো দ্যাট ইজ ওয়াই কিছু কিছু জিনিস হচ্ছে বলে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। কেমিস্ট্রিতে কিছু কিছু জিনিস একটু জানতে হয়, মনে রাখতে হয়। এই যে যেমন এটা হচ্ছে একটা এরকম জিনিস যে কোনটা সুস্থিত আয়ন আর কোনটা সুস্থিত আয়ন না, কিছু কিছু ব্যাখ্যা করা যায়, কিছু কিছু ব্যাখ্যা করা যায় না। যেমন ম্যাঙ্গানিজ +7 এটা সুস্থিত আয়ন, কারণ ধাতুতে ইলেকট্রন খুব একটা সাধারণত গ্রহণ করে না। তো +7 অবস্থা থেকে সে তো ইলেকট্রন ত্যাগ করার মতো অবস্থায় নাই, +7 মানে তো আর্গন নাকি? জি ভাই। ম্যাঙ্গানিজ +7 মানে আর্গন, আর্গন থেকে তো ইলেকট্রন বের হবে না, তাহলে +8 কি পসিবল বাহারুল? ম্যাঙ্গানিজ +8 বা 8+ কি পসিবল? না ভাই। বলো, শুনতে পাচ্ছি না। পসিবল না। তার মানে কেন? কোজ আসলে এখানে তো ইলেকট্রন নাই, তাহলে এখন ইলেকট্রন যদি +7 এর পরে আরেকটা বের করতে তাহলে তো ভাই আর্গনের ইলেকট্রন বিন্যাস থেকে বের করতে হবে। দিস ইজ কোয়াইট ইম্পসিবল। দ্যাট ইজ ওয়াই এই জন্য আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা সুস্থিত। কথা বুঝতে পারছেন? আচ্ছা ফাইন, তাহলে ভাই ডি ব্লকের এই অবস্থান্তরের কাহিনীটা নিয়ে বুঝলাম। এখন কথা হচ্ছে ভাই অবস্থান্তর মৌলের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। নাম্বার 1 হচ্ছে এরা হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। অলরেডি এটা আমরা দেখে ফেলছি, পরিবর্তনশীল জারণ অবস্থা। তারা ভিন্ন ভিন্ন জারণ অবস্থায় থাকতে পারে, যেমন আয়রন 2+ 3+ ধরে ম্যাঙ্গানিজ +2 +3 +7 হতে পারে। হ্যাঁ, পটাশিয়াম মানে ক্রোমিয়াম হচ্ছে +3 +6 হতে পারে। হ্যাঁ, এখন দেখেন পরিবর্তনশীল জারণ অবস্থার পর যেটা সেটা হলো জটিল যৌগ গঠন। এই জটিল যৌগ অংশটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে প্রতি বছর একটা, বুয়েটে একটা 10 মার্কসের প্রশ্ন আসে, 10 মার্কস। দেন প্রশ্ন আসে রঙিন যৌগ গঠন। দেন প্রশ্ন আসে ভাই এরা হচ্ছে চৌম্বক ধর্ম প্রদর্শন করে। দেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে ভাই এরা হলো প্রভাবক রূপে কাজ করে। আমরা অলরেডি সমসত্ব আর অসমসত্ব সাম্যাবস্থার মধ্যে অসমসত্ব সাম্যাবস্থা দেখছিলাম যে যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন যদি আমরা বিবেচনা করি 3 হাইড্রোজেন, তাদের বিক্রিয়াতে আমরা হচ্ছে আয়রনকে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছিলাম, মনে আছে? জি ভাই। অসমসত্ব সাম্যাবস্থায়। আচ্ছা, বা অসমসত্ব ক্যাটালাইসিস যেটাকে বলা হয়, হাইড্রোজেনাস ক্যাটালাইসিস। আরেকটা এক্সাম্পল আপনারা পড়ছেন, এগুলো আপনারা পড়ছেন, সেই পড়া জিনিসগুলো আপনাদেরকে বলছি। যেমন আপনারা এটা পড়ে আসছেন 19 বইতে, এটা ছিল প্লাটিনাম বা নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করলে পরে অ্যালকেন পাওয়া যায়। এই প্লাটিনাম এবং নিকেল দুটোই কিন্তু হচ্ছে আপনার অবস্থান্তর মৌল। কথা বুঝতে পারছেন? জি ভাই। এই যে তারা প্রভাবক রূপে কাজ করে এবং বিভিন্ন জায়গায় প্রভাবক হিসেবে কাজ করতে পারে, এক্সাম্পল হচ্ছে এরকম, পরীক্ষায় এই এক্সাম্পল গুলা চাইতে পারে যে অবস্থান্তর মৌলগুলা প্রভাবক রূপে কাজ করে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। গেল এটা। এখন কথা হচ্ছে ভাই এই অবস্থান্তর মৌলগুলোর মধ্যে চৌম্বক ধর্ম প্রদর্শন করে ব্যাপারটা হচ্ছে আমরা রঙিন যৌগ গঠন করে এবং তার সাথে জটিল যৌগ গঠন করে এই জিনিসগুলোর সাথে জানবো। তো অলরেডি আমরা এই জিনিসটা জেনে ফেলছি এবং এই লাস্টের জিনিসটা জেনে ফেলছি। আমরা লাস্ট এই তিনটা জিনিস একই সাথে জানবো সংকরায়ন পড়ার পরে। সংকরায়ন না পড়লে তিনটা জিনিস আমরা জানতে পারবো না, আসলে আমাদের জানা খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য। এবার আমরা যদি ডি ব্লক মৌলগুলোর সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে যাই, ডি ব্লক মৌলগুলোর সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে সবার প্রথমে যেটা আসে যে যেহেতু তারা ডি ব্লক মৌলগুলো হচ্ছে এস ব্লক এবং পি ব্লকের মাঝখানে, এটা হলো আপনার ডি ব্লক, এটা হলো পি ব্লক, এটা হচ্ছে এস ব্লক, এটা হচ্ছে এফ ব্লক। এই হলো আমাদের পর্যায় সারণীর একটা মোটামুটি একটা স্ট্রাকচার, রাইট?
জি এদের ভাই। পজিশনটা হচ্ছে এস ব্লক, এবং আমি বারবার এটা এভাবে আঁকি কেন কোস ভাই, আপনার পর্যায় সারণী মুখস্থ রাখতে হবে না, পর্যায় সারণী সামনে রাখতে হবে, আপনি আপনার চোখে ভাসাবেন যে পর্যায় সারণী এরকম। তাহলে ডি ব্লক এলিমেন্ট হচ্ছে এস ব্লকের পরে, পি ব্লকের আগে। তাহলে আমি যদি বলি ডি ব্লক এলিমেন্ট গুলোর হচ্ছে আপনার মেটালিক প্রপার্টি কি হবে, এস ব্লক থেকে কম হবে, পি ব্লক থেকে অবভিয়াসলি বেশি হবে, বা ধাতব ধর্ম। এখন কথা হচ্ছে ভাই, এই ডি ব্লক মৌলগুলোর আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি, আইই বলেন বা আইপি বলেন, এটা কি হবে ভাই? এস এন্ড পি এর মাঝামাঝি হবে না, মিডল, এই মিডল হবে না? জি ভাই। ইলেকট্রোনেগেটিভিটি কি হবে ভাই? দুজনের মাঝামাঝি হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, যেহেতু এরা ধাতু এবং এদেরকে বলা হয় ভারী ধাতু, ভারী ধাতু কেন বলা হয় এদেরকে? অবস্থান্তর মূলের অনেককে ভারী ধাতু বলে। ভারী ধাতু কাদেরকে বলে? হেভি মেটাল কাদেরকে বলা হয়? হেভি মেটাল, lead, cadmium, mercury. হেভি মেটাল, হেভি মেটাল বলা হয় টক্সিক মেটালকে হেভি মেটাল বলে। কাকে বলা হয়? টক্সিক। যেমন ও বললো যে ভাই লেড, ক্যাডমিয়াম, মার্কারি, এই শালার সবকটা হচ্ছে টক্সিক। আপনারা আপনাদের বইতে পরিবেশ দূষণের লাস্টের দিকে একটা অংশ ছিল, ওখানে পড়ছিলেন মার্কারি দূষণ, ক্যাডমিয়ামের দূষণ বা লেডের দূষণ। জি জি। জি ভাইয়া। এখন এই ডি ব্লক এলিমেন্টে যারা আছে, যেসব ধাতুগুলো, তারা হচ্ছে খুবই স্ট্রং হয়, খুবই শক্ত হয়, দৃঢ় হয়, ঠিক আছে? এরা তড়িৎ ঋণাত্মক মৌলও না, আবার তড়িৎ ধনাত্মক মৌল না। এস ব্লক হচ্ছে তড়িৎ ধনাত্মক, পি ব্লক তড়িৎ ঋণাত্মক, তাহলে তারা হচ্ছে মাঝামাঝি। ইটস লাইক হিজড়া টাইপের আর কি, ছেলেও না মেয়েও না, মাঝামাঝি। এখন দেখ, এই ডি ব্লক যে মৌলগুলো আছে, তারা জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, তাদের হচ্ছে চুম্বক ধর্ম প্রদর্শন করে, এরা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা অলরেডি বলছি, এগুলো আমরা পরবর্তীতে ডিটেইলস এক্সপ্লেন করবো সংকরণ পরিরাসের পরে। তো এইগুলো আমাদের ডি ব্লক নিয়ে কাহিনী। এখন ডি ব্লকের একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস আছে, সেটা কি ভাই? সেটা হচ্ছে ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি, কে বলতে পারবি? হ্যাঁ, n-1 d1 to 10 n-1 d1 থেকে n 10, আর এটা হচ্ছে ns1 থেকে ns2 1 থেকে 2। আমি যদি এফ ব্লকের কথা বলি ভাই, এফ ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? এফ ব্লক সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে? যেহেতু ব্যাপারটা দেখো, তুমি চিন্তা করো, যেহেতু তুমি ডি ব্লকে আসছো, যখন তুমি ডি ব্লকে আসো তখন ব্যাপারটা দাঁড়াইছে ভাই n-1 d10। এফ ব্লকে গেলে হবে কি ভাই? n-1 হবে, n-2 হবে। n-2 ভাইয়া। আচ্ছা, ডি তে যেরকম 1 থেকে 10 এসে n-2 তে যদি হয়, তাহলে ডি এর আগেরটা কি? ডি এর পরেরটা এফ, তাহলে এফ এ কি 1 থেকে 10 হবে না 1 থেকে 14 হবে? 1 থেকে 14। মনে রাখবে এইভাবে, ঠিক আছে? n-1, তারপরে কি n-2 হবে না n-1 হবে? n-1 এটা কি এফ হবে না ডি হবে? d10। এটা হতে পারে 0 থেকে 2 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেন কি আসবে ভাই? n-1 এর পরে কি n-2 আসবে, n-3 আসবে, n আসবে, n, n তারপরে এফ ডি, তারপরে কি এস আসবে না পি আসবে? পি আসার কথা নাকি এস আসবে? কেন এস আসবে? আপনারা যে একটা ক্রম আছে না পর্যায়ে, ওই যে ইয়াতে আপনার ওই যে কি বলে আউপবর্ণিতিতে এস, তারপরে এসপি, এসপিডি, মনে আছে এরকম ক্রম যে এস তারপরে এস তারপরে পি তারপরে এস তারপরে এরকম করে করে আমরা জিগজ্যাগ করে নামতাম। ওই জিগজ্যাগে যখন এফ আসে, এফ আসতে পরে পি এর দেখা পাওয়া যায় না এস এর দেখা পাওয়া যায়? এস এর দেখা পাওয়া যায়। এরকম ওই যে ওই চার্টটা দেখবেন তাহলে বুঝবেন। তাহলে এটা কি হবে ভাই? এনএস। সো আলটিমেটলি এনএস হবে এনএস2। এই হলো এফ ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস। আমার কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, ডি 0 থেকে 2 মানে 0 থেকে 1 হবে বইয়ের মধ্যে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, তিনটাই হতে পারে। বইয়ের মধ্যে তো আর কি 0 থেকে 1 আসছে না, 0 1 2 ওই দুইটাই হতে পারে। এর বই আমি রেফারেন্স দিলাম হচ্ছে গুহ স্যারের বইয়ের রেফারেন্স, এবং ইলেকট্রনিক বিন্যাস দেখবা, পর্যায় সারণী কিনবা নিজের কাছে, তাহলে বুঝবা। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে ভাই, এই যে আপনার যে এফ ব্লক মৌলগুলোকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে ল্যান্থানাইডস, another one is actinides. ল্যান্থানাইড শুরু হয় হচ্ছে ল্যান্থানাম থেকে, ল্যান্থানাম 57 থেকে, ঠিক আছে? তো ল্যান্থানাম 57 থেকে আর শেষ হয় কোথায় যায় ভাই? লুটেশিয়াম 71। লুটেশিয়াম 71। অ্যাক্টিনাইড শুরু হয় কি থেকে ভাই? অ্যাক্টিনাইড শুরু হচ্ছে অ্যাক্টিনিয়াম থেকে। অ্যাক্টিনিয়াম হচ্ছে আপনার হলো 90 মেবি 90 89 সরি 89। শেষ হয় কিতে যায় স্যার? লরেনসিয়াম 103। লরেনসিয়াম এলআর, সেটা কত হবে? 103 হবে। তো এখানে দেখেন এই
57 থেকে শুরু করে 71, এখানে মোট মৌলের সংখ্যা কয়টা হলো তাহলে ভাই? কয়টা হলো? 15টা ভাইয়া। 15টা। আচ্ছা, তারপরে অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত কয়টা? আরো 15টা, আরো 15টা, মোট কয়টা হলো? 30টা। বাট এই 30টার মধ্যে কিন্তু সবাই কিন্তু হচ্ছে আপনার এফ ব্লক মূল না আসলে। জি ভাইয়া। 27টা হলো এফ ব্লক। 27টা। জি ভাইয়া। এখানে কয়টা এফ ব্লক? 27টা। এদের মধ্যে 27টা হচ্ছে এফ ব্লক, বাকিগুলো ডি ব্লক। এই ইনফরমেশনগুলো যারা মেডিকেল পরীক্ষা দিবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুরুর দিকে ক্লাসগুলো আমি জানি আমারও বিরক্ত লাগে পড়াইতে, তোমাদেরও বিরক্ত লাগে কিনা আমি জানি না। তো যেরকম আপনার হচ্ছে ডি ব্লকে যারা সুস্থিত আয়নগুলোর লাস্ট ইলেকট্রনে ডি অপূর্ণ থাকে, এরকম যদি এফ অপূর্ণ থাকে তাহলে সেটা বলা হচ্ছে ইনার ট্রানজিশন মেটাল বা আন্ত অবস্থান্তর মৌল। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আসছেন ইনার ট্রানজিশন মেটাল গুলো গেল, আন্ত অবস্থান্তর মৌল, তাদের যদি আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই, এখন বলেন পর্যায় সারণীর নিচের দিকে যারা অবস্থান করে তাদের ধাতব ধর্ম বেশি না কম? ধাতব ধর্ম বেশি না কম? হ্যাঁ, বেশি। বেশি। ধাতব ধর্ম অবভিয়াসলি বেশি হবে, তার মানে তারা হচ্ছে সক্রিয় ধাতু। এখন হচ্ছে স্যার তাদের জারণ অবস্থা কত? তারা সবাই একটা কমন জারণ অবস্থা দেখায়, দ্যাট ইজ +3। সবাই কি জারণ অবস্থা দেখায়? কমন একটা জারণ অবস্থা। সেটা কি ভাই? +3। যেহেতু সেটা +3 কমন একটা জারণ অবস্থা, সো দ্যাট ইজ হচ্ছে আমরা যেটা বলি যে এদেরকে কমনলি একই সাথে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, পর্যায় সারণীতে আপনি এই ধরেন অ্যাক্টিনিয়ামের পরে লুটিসিয়াম পর্যন্ত, সরি আপনি কি বললেন, ল্যান্থানামের পর হচ্ছে লুটিসিয়াম পর্যন্ত হলো 71, ল্যান্থানামের পরের মৌলটা কিন্তু পর্যায় সারণীতে হচ্ছে 72 নম্বর মৌল, যেটা সেটা 57 থেকে 72। তাহলে মাঝখানে একটা গ্যাপ দিলাম কেন ভাই? মাঝখানে গ্যাপ দেওয়ার পিছনে কারণ কি? ওদের বৈশিষ্ট্যগুলো হয় প্রায় সেম, এই জন্য না, 100 দ্বারা ব্যাপারটা এরকমও না, আরেকটা দারুণ লজিক আছে। লজিকটা হচ্ছে 57 উপরে যে এলিমেন্টটা থাকে সেই এলিমেন্টের সাথে 57 বৈশিষ্ট্য মিলে, 72 উপরে যে এলিমেন্টটা থাকে সেটার সাথে আবার 72 বৈশিষ্ট্য মিলে। কিন্তু কথা হচ্ছে ভাই 57 পরে যে 72 স্থান দিচ্ছেন, 57 আগের যে এলিমেন্টটা সেটা এবং এটার মধ্যে একটা মাত্র পারমাণবিক সংখ্যার ডিফারেন্স, বাট এদের মাঝখানে পারমাণবিক সংখ্যার ডিফারেন্স হলো 15। তাহলে এই 15টা কি এক জায়গায় স্থান দিয়ে যাবে? কথা বুঝেন নাই? না, যাবে না। 57 ঠিক আগের মৌলটার যে পারমাণবিক সংখ্যা আর 72 ঠিক আগের গ্রুপের মৌলটার মানে পর্যায়ের পারমাণবিক সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য হলো 1, কিন্তু এই জায়গায় 57 আর 72 এর মধ্যে পার্থক্য হলো 15। তাহলে এই 15টা কি এই 52 আর 77 এর মাঝখানে স্থান দিয়ে যাবে? না ভাইয়া। না ভাই। দিতে গেলে আবার উপরে ঝামেলা লেগে যাবে না? জি ভাইয়া। তাই কি করে সেগুলো আলাদা করে সাইড করে নিচে স্থান দেওয়া হয়েছে, এবং তাদের সবাই কমন জারণ অবস্থা দেখায় +3। কথা বুঝতে পারছেন? সিমিলারলি এরা যেহেতু ইনার ট্রানজিশন মেটাল, এরাও জটিল যৌগ গঠন করবে। যারা জটিল যৌগ গঠন করে তারা রঙিন যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে। কথা বুঝতে পারতেছো? তাহলে এরা জটিল যৌগ গঠন করে, এরা রঙিন যৌগ গঠন করে। এবার একটা নতুন টার্ম আমরা শিখবো, সেই টার্মটা যদিও যারা কিনা হচ্ছে ঘোষার বই পড়ো তারা এটা জানবা, দ্যাট ইজ কল্ড ল্যান্থানাইড কন্ট্রাকশন, বা এটাকে বলে অ্যাক্টিনাইড কন্ট্রাকশন, হোয়াট এভার ইট ইজ, ল্যান্থানাইড কন্ট্রাকশন অর অ্যাক্টিনাইড কন্ট্রাকশন। ল্যান্থানাইড কন্ট্রাকশন কাহিনী হচ্ছে ভাই, আপনি যখন ল্যান্থানাম থেকে লুটিসিয়াম পর্যন্ত যাবেন সবারই জারণ অবস্থা 3+, এটারও 3+। তাহলে আপনি যত ডান থেকে বাম থেকে ডানে যাচ্ছেন সবারই কি আপনার হচ্ছে আকার বড় হচ্ছে না ছোট হচ্ছে? বড় হচ্ছে। বাম থেকে ডানে গেলে দেখেন ভাই শেল সংখ্যা কিন্তু বাড়ে না, শেল সংখ্যা বাড়ে? ও ভাই, ছোট শেল হচ্ছে। সেম থাকে, শেল সেম থাকে, কিন্তু ইলেকট্রন এবং প্রোটন বাড়তে থাকে, তো সেই হিসেবে তাদের আকার ছোট হইতে থাকে। কিন্তু সবাই যদি একই জারণ অবস্থা দেখায় তাহলে আয়নগুলোর মধ্যে আপনি যত বাম থেকে ডানে যাবেন আকার কি বাড়বে না আয়নের আকার, না আয়নের আকার অটোমেটিক ছোট হতে থাকবে? আয়নের আকার কি বাড়বে না ছোট হবে? ছোট হবে। ছোট হবে। তাহলে আয়নের আকার ছোট হওয়ার মানে কি? আপনার অ্যাটমিক রেডিয়াস কন্ট্রাক্ট করতেছে বা সংকুচিত হয়ে যাচ্ছে না? জি ভাই। তাই এটাকে বলা হচ্ছে কি বলেন? ল্যান্থানাইড সংকোচন। ল্যান্থানাইড সংকোচন বা কন্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, বিরল মৃত্তিকা মৌল কাদেরকে বলা হয়? ল্যান্থানাইড।
সিরিজের মৌলগুলো। ল্যান্থানাইট সিরিজে ল্যান্থানাইট বাদ দিয়ে, ল্যান্থানাম বাদ দিয়ে সেরিয়াম 50, ল্যান্থানাইট কত 57-58 থেকে শুরু করে লুটেশিয়াম 71 পর্যন্ত মোট 14টা যে এলিমেন্ট আছে, এই 14টা এলিমেন্টকে বলা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। তো ভাইয়া ইনার ট্রানজিশন মৌলের সংখ্যা আর এফ ব্লক মৌলের সংখ্যা কি একই? না, ওই যে ইয়ার মতো ডি ব্লক, সকল ডি ব্লকই হচ্ছে আপনার অবস্থান্তর না, কিন্তু সকল অবস্থান্তরে ডি ব্লক, সকল ইনার ট্রানজিশনই এফ ব্লক না, এফ ব্লক, কিন্তু সকল এফ ব্লক ইনার ট্রানজিশন মেটাল না। নরমালি কয়টা ভাইয়া? এটার একটু কনফিউশন হয়ে গেছে, এটা মেডিকেল আসছিল মনে হয় একবার। মেডিকেল আসছিল? হ্যাঁ হ্যাঁ। আমার দেখে জানাই তো, আমার এখন এই মুহূর্তে তো খেয়াল নাই, আমি তো আসলে ওইভাবে এটা তো চিন্তা করিনি, তুমি তো ভালো একটা প্রশ্ন করছো। আচ্ছা ভাইয়া। এটা দেখতে হবে, একটা ভালো ওয়ে রেফারেন্স নিতে হবে, রেফারেন্স দিলে বোঝা যাবে আর কি। ওকে, সো নাও কাম টু দ্য পয়েন্ট ভাই, আমরা হচ্ছে এখন এস ব্লক মৌলটুলা হাবিজাবি নিয়ে প্রচুর পড়াশোনা করছি। এবার হচ্ছে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেই জিনিসটা আমরা বলেছি শিক্ষা পরীক্ষা। এই শিক্ষা পরীক্ষা নিয়ে বইটা পরীক্ষায় প্রশ্ন আসছে অনেকবার, মেলাবার। শিক্ষা পরীক্ষায় কি করা হয় ভাই? শিক্ষা পরীক্ষায় যেটা করা হয় সেটা হচ্ছে, আপনি একটা লবণ নিয়েছেন, ধরেন mx, আপনার সল্টটা হচ্ছে mx, আপনি সল্টের এই এমটা হচ্ছে পজিটিভ অংশ, এক্সটা হচ্ছে নেগেটিভ অংশ। ওকে, কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এই সল্টটাতে কোন ক্যাটায়ন আছে, সেই ক্যাটায়নটা ফাইন্ড আউট করার জন্য যে টেকনিক, সেই টেকনিকগুলোর মধ্যে একটা টেকনিককে বলা হয় শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষা যেটা করা হয়, একটা বার্নার থাকে, ধরেন এই যে একটা বার্নার, এই বার্নার থেকে গ্যাস আসতেছে, বার্নার থেকে গ্যাস উৎপন্ন হচ্ছে। আমরা যেটা করি, এই এমএক্স যে সল্ট, ধরেন একটা ওয়াচ গ্লাস দেয়া থাকে, ওয়াচ গ্লাস চিনেন আপনারা? তো জি ল্যাপটপ ভাইয়া। পড়েন আসলে, ওয়াচ গ্লাস অনেকেই চিনেন না। ওয়াচ গ্লাস কাইন্ড অফ দেখতে এরকম হয়, বায়োলজি লেভেল বেশি থাকে ভাই। হয়তো বা দেখছেন ওয়াচ গ্লাস। ওয়াচ গ্লাস হচ্ছে কাইন্ড অফ এরকম হয়। প্রথমে একটা ওয়াচ গ্লাসের মধ্যে লবণটাকে রাখা হয়, ধরেন এই যে এমএক্স সল্টটাকে আমরা ওয়াচ গ্লাসে রাখলাম, এই যে সল্ট, আমার সল্ট রাখা আছে। আমরা একটা প্লাটিনামের তার নেই, এই প্লাটিনামের চিকন তার, ধরেন একটা কাঠের ইয়ার মধ্যে হ্যান্ডেলের মধ্যে লাগানো আছে প্লাটিনামের একটা চিকন তার, তারটার মাথায় এরকম করে রাউন্ড করা থাকে। এই তারটাকে আমরা ডিপ করি হচ্ছে ডুবাই, ডিপ করতে হয় গাঢ় HCl এ। ডিপ করার পর এটাকে লবণের গায়ে, মানে লবণটার মধ্যে রাখতে হবে। লবণটার মধ্যে মাখাইলে পরে কি হবে, লবণটা এটার গায়ে লেগে যাবে না, এই প্লাটিনামের তারের মধ্যে। জি ভাইয়া। দেন আমি কি করবো, এই প্লাটিনামের তার মধ্যে লবণটা লাগাই নিয়ে বার্নারের উপরে ধরবো। তাহলে এই যে বার্নারের উপরে ধরলাম, ঠিক আছে, এই যে লবণ লাগে আছে গায়ে। ধরলে পরে আমরা বিভিন্ন লবণের জন্য বিভিন্ন কালার দেখতে পাবো। যদি আমার লবণে সোডিয়াম থাকে তাহলে সেখানে আমি দেখবো উজ্জ্বল সোনালী বর্ণ। যদি এখানে ধরেন আপনার ক্যালসিয়াম থাকে তাহলে আপনি দেখবেন ইটের মতো একটা লাল বর্ণ দেখতে পাবেন। যদি এখানে বেরিয়াম থাকে তাহলে আপনি হচ্ছে কাঁচা আপেল দেখতে যেরকম, ওরকম একটা ফ্লেম দেখতে পাবেন। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এক ঘটনাটা কি আসলে এই জায়গায়, ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে, ধরেন আপনার কাছে আছে হলো ক্যালসিয়াম সল্ট, তাহলে ধরেন আপনার কাছে আছে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, তাহলে আপনি ক্যালসিয়াম ক্লোরাইড লবণ আপনি জানেন না ক্যালসিয়াম আছে কিনা, বাট আপনি ফাইন্ড আউট করতে চান, তাহলে আপনি যেটা করবেন লবণটাকে কি করবেন, ওই HCl এর সিক্ত কি করবেন, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট দিলাম যা, কারণ আলটিমেটলি আমি তো এর মধ্যে HCl দিব, সো ক্লোরাইড লিখতে আবার কমন হয়ে যায়। ক্যালসিয়াম কার্বনেট নিলাম, এই ক্যালসিয়াম কার্বনেটটাকে যখন আমি হচ্ছে HCl এ ডিপ করা প্লাটিনামের তার সহ মিক্স করব, মিক্স করার ফলে হিট দিব, হিট দিলে পরে HCl এবং ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে বানাবে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইডের পানি, রাইট? জি ভাইয়া। দেন এই ক্যালসিয়াম ক্লোরাইডটা হিট দিলে পরে যেটা হবে এটা হচ্ছে ভেঙে গিয়ে ক্যালসিয়াম এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। এই ক্যালসিয়াম যেই মৌলটা আছে, মৌলটা এক্সাইটেড হবে, এক্সাইটেড হয়ে তার
ইলেকট্রন গুলো উচ্চতর শক্তি স্তরে যাবে। কারণ এটা যদি নিউক্লিয়াস হয়, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ধরেন ইলেকট্রন এই জায়গা থেকে লাফ দিয়ে 5 নম্বরে গেছে, যাওয়ার পরে যখন কিছুক্ষণ হবে তখন সে আবার এনার্জি রিলিজ করে ব্যাক করতে চাইবে দিনে। এনার্জি রিলিজ করলে কি আকারে রিলিজ করবে? লাইট আকারে রিলিজ করবে না? জি ভাই। লাইট আকারে এনার্জি রিলিজ করবে। তাহলে এই লাইটটাই হচ্ছে সেই ক্যালসিয়ামের জন্য ইটের মতো লাল লাইট দেখা যাবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। কিন্তু কথা হচ্ছে ভাই, এই যে ক্যালসিয়াম ইটের মতো লাল দেখায়, প্রশ্নটা আসে এই জায়গায় বোর্ডের পরীক্ষায় যে ম্যাগনেসিয়াম এন্ড বেরিলিয়াম এই দুটো হচ্ছে শিক্ষা পরীক্ষা দেয় না, কেন দেয় না? আকার ছোট। এদের আকার খুবই ছোট। মানে এদের আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি বেশি। আয়নাইজেশন পটেনশিয়াল অনেক বেশি নরমালি বাকিগুলোর চাইতে। সো আয়নাইজেশন পটেনশিয়াল বেশি এবং আকার ছোট হওয়ার কারণে তাদেরকে সহজে আয়নে পরিণত করা যায় না। আয়নে পরিণত করা না গেলে কখনোই কিন্তু আপনি এখান থেকে ওই ধাতু হিসেবে তারা আলাদা করতে পারবেন না। এবং ঠিক আছে, আচ্ছা, এই যে ধাতু হিসেবে আলাদা করতে না পারলে সেটার ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে যাবেও না ধাতুর, আবার নিচেও ব্যাক করবে না। সো আলটিমেটলি এটা যদি আপনার আয়নিত অবস্থা থেকে, তাহলে হচ্ছে কি করবে? হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পারছেন আমার? জি ভাই। আয়নিত অবস্থা থাকতে হবে তো, নাকি? না থাকলে যেরকম মানে আপনার এই ক্যালসিয়াম ক্লোরাইড যেরকম হয়েছে, ক্যালসিয়াম এবং পরমাণু এবং ক্লোরিন গ্যাসে ভাগ হয়েছে, এরকম ভাগ হবে না। হবে বেরিয়াম এবং ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম না ভাই। হইতে পারবে না, আকার ছোট, আয়নীকরণ শক্তি অনেক বেশি দেখা। তাহলে যারা ইজিলি পারে তাদেরকে এই পদ্ধতিতে শনাক্ত করা উচিত নাকি? জি ভাই। দ্যাট ইজ বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ছাড়া বাকি সবাইকেই এই পদ্ধতিতে শনাক্ত করা যায়। ওকে, মানে আমরা যে পদ্ধতিটা ফলো করছি। এখন প্রশ্ন হচ্ছে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন নিলাম, আমি কেন নাইট্রিক অ্যাসিড নিলাম না, কেন সালফিউরিক অ্যাসিড নিলাম না? কারণটা কি? ক্লোরাইড লবণ গুলো উদ্বায়ী হয়। কাহিনী হচ্ছে আপনাকে আলটিমেটলি যেটা করতে হবে, ওই ক্লোরাইড লবণ বানাইতে হবে, কারণ ক্লোরাইড লবণ সহজে এভাপোরাইজ করে। কথা বুঝতে পারছেন? জি ভাই। সো দ্যাট ইজ হচ্ছে আসলে ওই আপনার হলো ক্লোরাইডে কনভার্ট করা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, সো দ্যাট এটা হচ্ছে ইজিলি কি হয়, দুইটা এলিমেন্টে কনভার্ট হয়ে যায়। ফাইন। তাহলে ভাই শিক্ষা পরীক্ষা পড়া হয়ে গেল আমাদের। শিক্ষা পরীক্ষার দারুণ একটা জিনিস সেটা থেকে প্রশ্ন আসে পরীক্ষা, সেটাও জানা হয়ে গেল। এবার আসেন শিক্ষা পরীক্ষার পরে ভাই ইলেকট্রন বিন্যাসের মধ্যে মৌল অবস্থান নির্ণয়, সেটা আমরা শিখে ফেলছি, শিক্ষা পরীক্ষা শিখে ফেলছি। ইলেকট্রন কি বলে, ইলেকট্রন নেগেটিভিটি বুঝেন বা তড়িৎ ঋণাত্মকতা? জি ভাই। সবাই বুঝেন? সবাই বুঝেন? বুঝেন না? জি ভাইয়া বুঝি। ওকে, আমরা ডেফিনেশন পড়বো না, বাট তারপরে আমি একটা জিনিস আপনাদেরকে শিখাবো। আপনারা কি শিল্ডিং এফেক্ট নামে কোনো নাম শুনছেন, টার্ম শুনছেন? শিল্ডিং এফেক্ট? জি ভাইয়া। ওই এফ ব্লকের ক্ষেত্রে দেখা যাবে। শিল্ডিং এফেক্ট কাউন্ট করে কিভাবে জানেন? না ভাইয়া। শিল্ডিং এফেক্ট কাউন্ট করে আমি শিখাবো, শিল্ডিং এফেক্টের মান বের করা শিখাবো, কিভাবে মান বের করতে হয়। এখন আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে আজকে দেখাবো। এই প্রশ্নগুলো দেখানোর পরে আমরা আজকে ক্লাসটাকে মানে ক্লোজ করবো, দেন হচ্ছে আমরা ফার্দার প্রসিড করবো পরবর্তীতে। সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এরকম যে ভাই অ্যামোনিয়া এন্ড ফসফিন এই দুইটার মধ্যে কোনটা বেশি ক্ষারধর্মী? কে বেশি ক্ষারধর্মী এটা ব্যাখ্যা করতে হবে। তোমরাই ব্যাখ্যা করবা। কি পারবা না? ভাইয়া নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাসের চাইতে বেশি। কাহিনী হচ্ছে ভাই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ড আছে 3টা।
লোন পেয়ার আছে। ফসফরাসের কিন্তু বন্ধন হচ্ছে 3টা। এরও আবার এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, মানে একটা মুক্ত জোড়া ইলেকট্রন আছে, এক জোড়া মুক্ত জোড়া বলা যাবে না, একটা মুক্ত জোড়া, জোড়া মানে তো দুইটা, দুইটারই কিন্তু মুক্ত জোড়া ইলেকট্রন আছে। দুজনই প্রোটনকে ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। তো আমার প্রশ্ন হচ্ছে, দুজন যদি ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, তাহলে ভাই দুজনই তো প্রোটনকে ইলেকট্রন দান করতে পারে, তার মানে দুজনই প্রোটন গ্রহণ করতে পারে, তাহলে দুজনই ক্ষারধর্মী। কে বেশি ক্ষারধর্মী? যে আগে ইলেকট্রন দিতে পারবে, দ্রুত ইলেকট্রন দিতে পারবে, সে বেশি ক্ষারধর্মী হবে। দুজনের মধ্যে আমি যদি বলি ভাই ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার, ইলেকট্রোনেগেটিভিটি অফ হচ্ছে নাইট্রোজেন ইজ গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ ফসফরাস, তাহলে এই বন্ড ইলেকট্রন গুলো নিজের দিকে টেনে রাখবে কে বেশি? নাইট্রোজেন। ফসফরাস কি নাইট্রোজেনের মধ্যে টানতে পারবে নাকি পারবে না? পারবে না, তার উপর আকারও বড়, সহজেই তার লোন পেয়ার ইলেকট্রন দিতে পারবে, ফসফরাস সেটা পারবে না। কথা বুঝতে পারছেন? জি ভাই। আরেকটা প্রশ্ন আসে মাঝে মাঝে যে কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক, কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক, হ্যাঁ, কিন্তু সিলিকন ডাই অক্সাইড দৈত্যাকার। ওয়াই? দুজনে কিন্তু একই গ্রুপের অক্সাইড, যেমন কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। ভ্যান ডার ওয়ালস বল। হ্যাঁ হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড তো গ্যাসীয় আকারে থাকে, তো অণু অণু হিসেবে থাকে, তো এটা তো শুধু ভ্যান ডার ওয়ালস বল কাজ করে। কাহিনী হচ্ছে ভাই কার্বন ডাই অক্সাইডে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড করে এরকম একটা বন্ড ফর্মেশনে থাকে। কার্বনেরও 4টা হাত ফিল আপ হয়ে যায়, অক্সিজেনেরও 2টা করে হাত ফিল আপ হয়ে যায়। কিন্তু সিলিকন ডাই অক্সাইডে সিলিকন যেটা করতে পারে, সে প্রতিটা অক্সিজেনের সাথে একটা করে একক বন্ধন করতে পারে। তো যে প্রতিটা অক্সিজেনের সাথে একটা করে একক বন্ধন যদি করে থাকে, তাহলে অক্সিজেনগুলোর একটা করে হাত খালি হবে না? এবারে যে আরেকটা সিলিকন বসাও, তাহলে সিলিকন আবার কয়টা করতে পারে? 4টারে। আরেকটা সিলিকনটা বসাও, তাহলে এই সিলিকনের সাথে অক্সিজেনের যে বন্ডের ব্যাপারটা আছে, এদিকে তাহলে অক্সিজেনের বন্ড হবে, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে। এই যে বন্ডের যে কাহিনীটা হচ্ছে, এখানে কি আসলে এটা কি থাইমা থাকবে না চেইনের মতো হইতেই থাকবে? চেইনের মতো হতেই থাকবে। তাহলে এটা কি ছোটখাটো অণু হবে না দৈত্যাকার অণু হবে? জায়ান্ট মলিকুল হবে, অনেক বিশাল বড় মলিকুল হবে। তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে সরল রৈখিক এবং এটা হচ্ছে জায়ান্ট বা বিশাল বড়। কার্বন ডাই অক্সাইডের মলিকুল যেহেতু একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুল এরকম বিশাল বন্ডিং বা জায়ান্ট কোনো স্ট্রাকচার নাই, খুব ছোট স্ট্রাকচার, এবং একটা কার্বন ডাই অক্সাইড মলিকুলের সাথে আরেকটা কার্বন ডাই অক্সাইড মলিকুলের ইন্টারঅ্যাকশনও খুব কম, সো দ্যাট ইজ এ কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস ফর্মে থাকে। আর একই গ্রুপের সিলিকন ডাই অক্সাইড কিন্তু হচ্ছে আপনার পলিমার হিসেবে বিশাল বড় একটা চেইনের মতো গঠন করে ফেলায়। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি এই অর্থে, আমরা যখন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি করবো তখন কাজে লাগবে। রিমেম্বার ওয়ান থিং ভাই, কপারের CuCl2 আর হচ্ছে CuCl2, কোনটা কপার 2+ আর কোনটা কপার 1+, বলতে পারবেন? সরি, আমি ভুল করছি, কোনটা কপার 2+ আর কোনটা কপার 1+? ভাই নিচেরটা 1+ আর উপরেরটা নিচেরটা 1+। এবারে পাগল, ক্লোরিন আছে দুইটা, ক্লোরিন আছে ক্লোরাইড হিসেবে, তাহলে ক্লোরাইড হিসেবে দুইটা ক্লোরিন হলো দুইটা মাইনাস, তাহলে কপারের দুইটা প্লাস, তাহলে নিচেরটা হলো +2 আর এটা হচ্ছে +1। তাহলে এখন তোমরা বলো কোনটা আসলে ঠিক লিখছি আমি এখানে, দুইটার মধ্যে কোনটা ঠিক লিখছি? এটা লেখা ভুল হয়েছে। কপার 1 বিশিষ্ট অক্সিডেশন স্টেট বিশিষ্ট যখন সেটা কপার 1 অক্সিডেশন স্টেটে যখন থাকে তখন সে কখনো মনোমার আকারে থাকে না, থাকে ডাইমার আকারে। এটারই একটা एग्जांपल হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে হলো আপনার Al2Cl6 এই ফরম্যাটে। কেমনে থাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড Al2Cl6 এই ফরম্যাটে? সন্নিবেশ বন্ধন দুইটা। ঘটনা যেটা ঘটে ভাই Al2Cl6 এর ক্ষেত্রে, একটা অ্যালুমিনিয়াম লিখলাম, একটা ক্লোরিন লিখলাম, এখানে একটা ক্লোরিন, একটা ক্লোরিন, না একটা অ্যালুমিনিয়াম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। ওকে, আচ্ছা, তো এই জায়গায় ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস দেখেন, তাহলে এখানে দেখেন বন্ধনে একটা ডট ইলেকট্রন দিলাম, একটা ক্রস দিলাম, তাহলে ধরলাম ক্রসটা দিয়েছে অ্যালুমিনিয়াম, ডটটা দিয়েছে ক্লোরিন। ক্লোরিনের আউটার শেল ইলেকট্রন ছিল 7টা, তাহলে সেই হিসাবে এখন বন্ধনে আসছে একটা মাত্র, তাহলে বাকি রইল কয়টা? 7টা। তো সিমিলার কন্ডিশন কি এক জায়গায় না প্রত্যেকটা ক্লোরিনের কাছেই? প্রত্যেকটা ক্লোরিনে। তো এই জায়গায় ধর একটা ক্লোরিন আছে ডট ক্রস,
তাহলে এখন ঘটনা যেটা হবে ডট ক্রসের মধ্যে আচ্ছা ক্রস দিতে হবে এগুলো সব ক্রস, এগুলো তো ক্লোরিনের ইলেকট্রন। তাহলে ক্লোরিনের ইলেকট্রন আছে দেখেন, আমি ওখানে আবার ডট দিয়ে দেখাচ্ছি, আচ্ছা যাক এখানে তাহলে ডট দিয়ে দেখাই। তাহলে এই ক্লোরিনের ইলেকট্রন যখন 8টা হয়ে গেছে, এটারও 8টা হয়ে গেছে, এখন সে যেটা করতে পারে তার পার্শ্ববর্তী অ্যালুমিনিয়ামকে এক জোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করতে, এটা বাদে এক জোড়া দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তার মানে ঘটনা যেটা ঘটবে সন্নিবেশ বন্ধন মানে কি, ধরেন এ এর কাছে কোনো ইলেকট্রন নাই, বি এর কাছে 2 ইলেকট্রন আছে, বি কি করলো এ এর সাথে এটা শেয়ার করলে আলটিমেটলি তারা হয়ে গেল বন্ধু এ বি। কথা বুঝতে পারছেন? জি বি কি ছাইড়া দিবে নাকি বি তার দাবি ধরে রাখবে যে তোরা 2 ইলেকট্রন দিছিলাম তোরা আমার দিতে হবে, বলবে না? বলবে নাকি বলবে না? বলবে যে স্যার পিওর বন্ধু হলে বলবে না, খারাপ বন্ধু হলে বলে দিবে তোর কাছে 2 টাকা পেয়ে আমার দেশ নাই নাকি। এখন এই একটা ক্লোরিন যখন এদিকে একটা সন্নিবেশ করে তখন আরেকটা ওদিক থেকে করে, তাহলে আলটিমেটলি এটা কি মনোমার হিসেবে থাকতেছে না ডাইমার হিসেবে থাকতেছে? ডাইমার হিসেবে। ডাইমার মানে আসলে 2টা একসাথে, মনোমার মানে সিঙ্গেল। আচ্ছা ভাইয়া আগের স্লাইডটাতে একটু যাও। গেলাম। CuCl2 আর Cu2Cl2 এটার মধ্যে ভাই মানে স্টেবল কোনটা বেশি? স্টেবল কোনটা বেশি? Cu2Cl2। যেমন এরকম আরেকটা আছে মার্কারি ক্লোরাইড Ag2Cl2, মার্কিউরাস ক্লোরাইড +1 বিশিষ্ট ক্লোরাইড। কারণটা হয়ে কি বলবো, ডি তে ভাই পূর্ণ এই জন্য। হ্যাঁ হ্যাঁ ডি তে পূর্ণ এই জন্য, কিন্তু আবার সুস্থিত ঠিক আছে, কিন্তু এটা আবার হচ্ছে ইলেকট্রন রিলিজ করে ডি থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে সে কিন্তু আবার হচ্ছে কপার 2+ হয়, কপার 2+ হইতে পারে। কথা বুঝছেন স্যার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আজকে আমাদের এতটুকুই থাকলো, আমরা নেক্সট ক্লাস নিয়ে একটু কথা বলবো আপনার সাথে। আপনাদের অনেকেরই শনিবারের সমস্যা হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে রোববার থেকে নিলে কি সমস্যা হবে কারো? না ভাইয়া। রবিবার সেম টাইম, শনিবারের জায়গায় রবিবার, শনিবারের জায়গায় জাস্ট রবিবার। ভাই আচ্ছা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মাহি বল। ভাই ধ্রুব ভাই, আচ্ছা ভাইয়া ম্যাঙ্গানিজ 7+ এরটা ভাই বুঝি না, আরেকবার একটু বুঝাইতেন। মানে ম্যাঙ্গানিজ 7+ এর কাহিনী হচ্ছে নরমালি আমরা ডেফিনিশনে কি বলছি যে কোন সুস্থিত আয়নের D1 থেকে 9 ইলেকট্রন থাকলে সেটার অবস্থান্তর মূল্য বলবো, কিন্তু ম্যাঙ্গানিজ তো +7, ওই বেটার তো +7 মানে এর কোনো ইলেকট্রন নাই, না থাকার মানে এটা আসলে অবস্থান্তর না বলা যায় এখান থেকে এই হিসাবে। কিন্তু কাহিনী হলো ভাই যে কোনো একটা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে 1 থেকে 9 ডি অবস্থান্তর মূলের মানে 1 থেকে 9 ইলেকট্রন বিন্যাস থাকলেই হবে, সব কটা থাকা লাগবে এমন কোনো জরুরি না। আর ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার যেহেতু +7 সর্বোচ্চ, কেন +7 এ এসে দেখতেছি ইলেকট্রন বিন্যাসে ডি তে কোনো ইলেকট্রন নাই, তাহলে +7 এর বেশি প্লাসের হওয়া সম্ভব না, তাই তার ইলেকট্রনের ট্রানজিশনের আর কোনো সুযোগ নাই বা ইলেকট্রন রিলিজ করার কোনো সুযোগ নাই, তাহলে অন্য কোনো আয়ন বা অন্য কোনো সুস্থিত আয়নও তৈরি হবে না, এটাই হলো ম্যাক্সিমাম সুস্থিত অবস্থা, এটাই বলছিলাম। জি ভাই। ভাইয়া একটা প্রশ্ন। হ্যাঁ ভাইয়া। ভাই ওই যে কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে ওই বইয়ের মধ্যে অ্যান্সার দেওয়া ডাইপোল মোমেন্ট, এইটা কি ভাইয়া? ডাইপোল মোমেন্ট Dipole পড়াইনি, moment- ডাইপোল মোমেন্ট পড়াবো, ও আচ্ছা ডাইপোল মোমেন্ট সামনে আসবে যখন আচ্ছা। হচ্ছে জটিল যৌগ পড়াবো তখন ডাইপোল মোমেন্ট আসবে, তখন ডাইপোল মোমেন্ট লাগবে আসলে ডাইপোল মোমেন্ট। ভাইয়া হ্যাঁ বলো। মাল্টিমার আর পলিমারের মধ্যে পার্থক্য কি? মাল্টিমার বলে তো কিছু হয় না ভাই, অলিগোমার নামে হয়। মাল্টিমার ইজ এ রং ওয়ার্ড, অলিগোমার হইতে পারে। পলিমার হচ্ছে অসংখ্য অণু একসাথে, সেটা 1000 থেকে 10,000 পর্যন্ত হইতে পারে, ক্ষেত্র বিশেষে 100টা অণু একসাথে হলে সেটা আমরা পলিমার বলি, যেমন হচ্ছে প্রোটিন। কিন্তু সাধারণত পলিমারের ক্ষেত্রে 1000 থেকে 10,000 অণু অন্তত একসাথে যদি থাকে তখন সেটাকে বিশাল বড় একটা অণু বলা হয়, সেটাকে বলা হচ্ছে পলিমার। মাল্টিমার বলে কোনো শব্দ নাই, একটা যদি থাকে সিঙ্গেল সেটাকে বলে মনোমার, দুইটা একসাথে থাকলে ডাইমার, তিনটা থাকলে ট্রাইমার, 4টা 5টার উপরে যখন হয়ে যাবে তখন সেটা আমরা বলবো অলিগোমার। মাল্টিমার বলে কিছু নাই, কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া ভাইয়া ল্যান্থানামের ক্ষেত্রে ভাইয়া লাস্ট ইলেকট্রনটা ডি তে না যায় এফ এ যায় কেন? এগুলার কারণ আসলে ডিটেলস কারণ ব্যাখ্যা আমার জানা নাই, লাস্টের দিকে আরো কয়েকটা আছে ল্যান্থানাম ছাড়াও আরো কয়েকটা আছে, আমি জানি না ডিটেলস কারণ, শুধু শুধু তোমার আমার প্যাচে লাভ নেই, আমি হয়তো জানলে তোমার জানাতে পারবো। আচ্ছা ভাই আমি একটা কোয়েশ্চেন দিছিলাম আপনাকে, কোশ্চেন দিছিলাম বলতে কোন আংশিক চাপ কোশ্চেন? থাকলে ভাই ওই যে মোলার ঘনমাত্রা নির্ণয়।
মিলতেছিল না ওদের সাথে, মানে ওই যে 10। আংশিক চাপ, আচ্ছা আংশিক চাপ দেয়া থাকলে সেখান থেকে মোলার ঘনমাত্রা নির্ণয় জি ভাইয়া। আমাকে দিছিল, কোথায় দিছিল, মেসেঞ্জারে? জি ভাইয়া। আবার একটু দিও তো, আমি ভুলে গেছি মনে হয়, আবার একটু দিয়ে দেখে দিব তোমার। আমার মনে হয় Sure. কেনে একটা প্রশ্ন দিল মাহির প্রশ্নটার উত্তর আমি বের করতে পারি নাই। ও ভাই এটা বের হয় নাই আমি বের করতে পারি নাই, মধ্যে বের করলে জানা দিব তো। ভাই। ওই লবণ যুক্ত বাফার গুলোতে একটু সমস্যা হয় দেখলাম। হ্যাঁ লবণযুক্ত বাফার ঝামেলাপূর্ণ, আমি জানি। ভাই ওগুলোতে একটু সমস্যা হয়। লবণযুক্ত বাফার অঙ্ক আমি করাবো, দাঁড়া। জি আচ্ছা লবণযুক্ত সমস্যা নেই, বাফার একটু অঙ্ক দেখেন। করাই দিব না তাহলে। আচ্ছা ভাই অক্সাইড গুলো কি মানে সামনে কোনো ক্লাসে দেখাবেন? অক্সাইড এই যে ইয়ার এই গ্রুপ এলিমেন্ট গুলোর অক্সাইড, জি ভাই। আমি তো ওখানে যাইনি এখন পর্যন্ত, আমি তো জাস্ট খালি তোর ব্লকের বৈশিষ্ট্য তো রয়ে গেছি। তারপরে অক্সাইড আছে, জি। অক্সাইড পড়াবো, তারপরে অক্সাইডের রিঅ্যাকশন পড়াবো, তারপর শিল্ডিং ইফেক্ট কি করে শিল্ডিং ইফেক্টের মান বের করতে সেটা পড়াবো। হ্যাঁ তারপর হচ্ছে ভাইয়া? তোর হলো, হ্যাঁ এই ক্লাসের লাইন আপটা একটু মানে একটু বলা যাবেন, এই চ্যাপ্টারটা কিভাবে আগাবেন? এই চ্যাপ্টারে আগাবো কিভাবে? এই চ্যাপ্টার হচ্ছে জি আমরা ভাই। নেক্সট ক্লাস হচ্ছে যে অক্সাইড টক্সাইড যা আছে আর বন্ডিং, সমাজী বন্ধন কেমন হয়, আণবিক বন্ধন কেমন হয়, ফরমেশন কিভাবে, সেগুলো নিয়ে আলোচনা করব। দেন পরের ক্লাসে সংকরণ টঙ্করণ পড়বো, সংকরণ পড়ার পরে লাস্ট ক্লাসে যে আমরা হচ্ছে যে জটিল যৌগ, এই জটিল যৌগ দেন রঙিন যৌগ, এগুলো নিয়ে পড়াশোনা করব। এই হচ্ছে প্যাটার্ন। আচ্ছা ভাইয়া, হুম আমাদের বই একটা